এই প্রণব, প্রণব, এই যে গানের আলাপটা শুনলি না, এটা নিশ্চয়ই এই মেয়েটা মনে হয় ফুলেশ্বরী ওই ঠাকুর ঘরের সামনে ওই দাওয়াটায় বসে নিশ্চয়ই এই গানটা গাইছে, বুঝলি তো? চল আমাদের এক্ষুনি ঠাকুর ঘরের সামনে দাওয়াটায় যেতে হবে, চল চল। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধূলি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। চুলি ঝরানো দিনালে সে চিরদিনের বাণী। ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। হে ঈশ্বর, আমায় শক্তি দাও। আমি যে কাজের উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছি, সেই কাজ যেন আমি সম্পন্ন করতে পারি। আমার বাবাকে যেন আমি নির্দোষ প্রমাণ করতে পারি। বাবা, বাবা, তুমি যেখানেই থাকো আমায় আশীর্বাদ করো। আমি যেন তোমায় নির্দোষ প্রমাণ করতে পারি বাবা, নির্দোষ প্রমাণ করতে পারি। এই প্রণব, প্রণব, ওই ওই যে মেয়েটা, ওই মেয়েটার নামই হচ্ছে ফুলেশ্বরী। ফুলেশ্বরী? হ্যাঁ। বাহ, নামটা কিন্তু খুব সুন্দর। এই থাম তো, ওর মনটা কিন্তু খুব নোংরা, নাহলে আমাকে এরকম করে ব্ল্যাকমেল করতে পারি? যাই বলিস ভাই, কি? মেয়েটা কিন্তু খুব ভক্তিমতী। ইস, ভক্তিমতী না হাতি? এই চুপ চুপ চুপ, কি হয়েছে? আমাকে একটু অবজার্ভ করতে দে। যা যা যা, অবজার্ভ করবে। আচ্ছা, তার মানে আমাকে বাড়ি থেকে তাড়াবে বলে সঙ্গে করে পুলিশ নিয়ে এসেছে। হ্যাঁ, এবার দুটোকেই দেখাচ্ছি মজা। এবার ন্যাকামো করে আমাকে ডাকবে। এই যে শুনছেন? কে ডাকে আমায়? আরে আমি ও, আজ কোন দিক সূর্য উঠছিল? পশ্চিম দিকে গো, পশ্চিম দিকে। আচ্ছা ঠিক আছে, পরে দেখতেছি। তুমি না পেশাদ নাও, আমি এখনো ঠাকুর ঘরেও যাই নাই, পূজাও হয় নাই। নো প্রবলেম, নো প্রবলেম, তুমি পেশাদ নাও, পেশাদ নাও। দাঁড়ান, এইবার আগে ফ্যাসাদ সামলান, এইবারে আপনি বুঝবেন ঠেলা। উনি খুব দুধে অফিসার, ইন্সপেক্টর। ইনি হচ্ছেন সেই জালিয়াত। এই যে আপনি, উমা হাগিদা, তুমি? হাগিদা? আমার কি সৌভাগ্য, আজ এতদিন পর রাখি পূর্ণিমার দিন তোমার লগে আমার দেখা। হাগিদা, আমার কি সৌভাগ্য। তুমি খাড়াও খাড়াও খাড়াও। কি করি আমি এখন, কি করি? দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। এই রেখাবিটা ধরো দেখি। এই না না না, রাখি বরাবর দরকার নেই। আমি হাগিদা, এদিকে আসো না, আসো, আরে আসো না। হাগিদা, আজ কতদিন পর তোমার লগে আমার দেখা। সে কত ছোটবেলায় আমি তোমারে দেখছিলাম, আজ তুমি কত বড় হইয়া গেছো। বলছিলাম কি, এগুলো হচ্ছে নাকি? ওইদিকে আচ্ছা ঠিক আছে। নাও, এইবার আশীর্বাদ করো। আশীর্বাদ, মানে আশীর্বাদ, ইয়ে আশীর্বাদ। আশীর্বাদ করি। আপনি? হাগিদা, তোমার শরীর টরীর ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে, তুমি এনে বসো 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 বসো। তুমি আমারে চিনতে পারো নাই? আরে আমি গো, আমি ফুলেশ্বরী।
হাদির বোন গো আমি। আহ, আমার বন্ধুর নাম হাদি। হ্যাঁ গো, ওই গাদি পাড়ায় থাকে। তুমি আমারে চিনতে পারো নাই? আমি তার মাসতুতো বোন ফুলেশ্বরী, তোমাগো ফুলি। ও এবার এবার চিনতে পেরেছি, ফুলি ফুলি। সালা আমি কাকে নিয়ে এসেছি? হাগিদা, আহ, তোমার বাড়ির টিয়া পাখিটা এখনো বাইসা আছে? টি- টিয়ে পাখি? হ্যাঁ গো, আর সেই কালো গাইটা হে এখনো দুধ দেয়? কালো গাই? হ্যাঁ গো। হাগিদা, তুমি বিয়া করছো? বৌদি নিশ্চয়ই খুব সুন্দর, ইয়া লম্বা লম্বা চুল। এই সৌরভ, মেয়েটা বলে কি? এই তুই এই মেয়েটাকে চিনিস না? কোনোদিন চোখেই দেখিনি, চিনিস নাকি? না না, বারবার করে ডাকছে কিভাবে? হ্যাঁ কিভাবে? হাগিদা, এই তখন কি খালি খালি বলছিল ওই হাগিদা হাগিদা বলতো, ওনার নাম হচ্ছে। আরে তুমি কোথায় যাইতাছো? এনে বসো। আবার আরে বসো না, কত কথা জমা আছে, বসো। হাগিদা, তোমার মনে আছে কি? তুমি কত বড় বেলা পর্যন্ত ওই প্যান্টুলের মধ্যে পুতপুত করে হাত দাও? এই মেয়েটার অ্যাক্টিং না আমার বন্ধুটা একেবারে ঘেটে গ হয়ে গেছে। নো প্রবলেম, এইবার তো আমার পালা। মিস্টার গাঙ্গুলি, ইয়েস ভুলে যাবেন না আপনি একজন ইন্সপেক্টর এবং অন ডিউটি। ইয়েস, আমি দুধে পুলিশ। ইয়েস। তুমি তো সরছিলা। চোর? হ্যাঁ, তোমার মনে নাই? তুমি নেত্য গায়নের বাড়ি থেকে কেমন ওই মোড়ক চুরি করতা, আর ধরা পড়লে কেমন মাইক ডানা তুমি খাইতা? একবার দেখাই। দাও 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 দাও, আরে দাও না, দাও দাও। দেখো কেমন মার খাইতো। হ্যাঁ, হ্যাঁ। এই সৌরভ, 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 কোটি জল। জল জল কি হবে বন্ধু? বল, এই দাঁড়াও না। আমার তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। জল নিয়ে আসি, কিন্তু এই তুই কেসটা সামলালে কেসটাই পুরো জলে কি বলছিস? না, গলে জলাটা ভেজাই। সব বলছিস বন্ধু? ভুল বলেছি, আরে একেবারে ভুল বলেছি বন্ধু। কেন করছিস এরকম? হ্যাঁ? আর কি তোমরা খালি হাগিদা হাগিদা করছেন বলুন তো? এইবার আমি বলেই ছাড়বো, ওনার নাম হচ্ছে এই ইন্সপেক্টর, তো হ্যাঁ এই ইন্সপেক্টর প্রণব গাঙ্গুলি। হাগিদা, তোমার মনে আছে? না, আগে এটা দাও। এইটা না, আমার কাম হয়ে গেছে। মানে হাগিদা, তোমার মনে আছে কি? ছোটবেলায় কেমন হিঙে দড়ি ডাঙ্গুলি খেলতাম? খুব মনে আছে, খুব মনে আছে। ওরে শালা, তোর সব কিছু মনে আছে, শুধু আমার কথাটাই মনে পড়ছে না বন্ধু। হাগিদা, হ্যাঁ? আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকতাছে না গো। কি? আরে তুমি তো চোর ছিলা, এ পুলিশ হইলা কেমনে? আমি বাড়ি যাব। এই এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি বলতো? না না, পাগল হইনি, তবে আর কিছুক্ষণ এখানে থাকলে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। তাই নাকি? এই হ্যাঁ? এই রাস্কেল, আমি আজকে তুই রাস্কেল, তুই আজকে রাস্কেল, তুই কাকে অ্যারেস্ট করবার জন্য আমাকে এখানে ডেকেছিস? দেখ, ভালো করে চোখ খুলে দেখ। আরে ফুলেশ্বরী তো একটা পাগল, পাগল না হলে আমার মতো একটা দুধে পুলিশ ইন্সপেক্টরকে চোর বানিয়ে ঘোল খাওয়াতে পারে? তার আগে তুই একটা প্রশ্নের উত্তর দে তো, কি? তুই এই মেয়েটাকে অ্যারেস্ট করবি কিনা বল। একটা পাগলিকে অ্যারেস্ট করছিস? পাগলি? পাগলি নয় তো, পাগলি, পাগলি। ডাকছে ডাকো। জানো ওনা আমার বে করবে। এই না না, কিসের কিসের কর, 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 এই কি কর 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 কর, হ্যাঁ? এই জানো তোমাদের দুজনকে না খুব সুন্দর ভালো। ওরে শালা, তুই কোথায় পালাচ্ছিস? এদিকে আয় রাস্কেল, এদিকে আয়, এদিকে আয় শালা। এই শোন শোন শোন, আমার কথা মন দিয়ে শোন। ওই ফুলেশ্বরীকে কাছে ডেকে একটু আদর টাদর করে বুঝিয়ে সুঝিয়ে কোনো মেন্টাল হসপিটালে পাঠিয়ে দে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে তোকে আমি এখানে কি করতে নিয়ে এসেছি বন্ধু? ওর হাতে রাখি পড়তে শালা। ওই দেখো, ওই দেখো, দেখ দেখ দেখ, সব ঠিক আছে তো? তোমার শালা কইল। ওই শালা আমার গালা 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 গালা। তা বলবে না কেন ফুলু? তুমি যে আমার লক্ষ্মী সোনা বুনু। কি হাসি! ও তোমাকে বিয়ে করলে আমি তোর শালাই হব না? ওরে শালা রে! আমার হাগিদা।
আমার লোক কি বুনু উরি বাবা, বোনাই তুই এবার সামলা। শালা রে, আজকে আজকে তুই ওই ইউনিফর্মে ছিলিস বলেই বেঁচে গেলি, নাহলে আজকে এই শালা আমি তোর পেছনে একেবারে। এই যে কিসে? কেমন দিলাম, সে তো দেখতেই পেলাম। এবার একটা থ্যাংক ইউ কও। এই তার আগে একটা প্রশ্নের উত্তর দিন তো, আপনি কি জাদু করেন না কি বলুন তো, নাহলে নাহলে ওর মতন একটা দুধের পুলিশ অফিসার কেউ বাবা রে বাবা একেবারে ঘায়েল করে ফেললেন। সবাইরে আমি ঘায়েল করে ফেলাইছি, এখন বাকি আছে শুধু তুমি। তোমারে তোমার এই জাতার মধ্যে ফেললা যদি এমনি এমনি করে আমি না পিসছি তো আমার নাম ফুলেশ্বরী না। তার আগে না তোকে তোকে ওই এমনি 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 করে একেবারে জমে দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দেবো, দেখবি? দেখ তাহলে কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। এই এসে গেছে। কি হয়েছে, কি হয়েছে ফুলেশ্বরী, কি হয়েছে? ও দাদামণি, দেখো না তোমার এই গুন্ডা ভাই আমারে গুলি কইরা মারতেছিল। সৌরভ, কথাটা কি সত্যি? দাদা দাদা আমার হাতে কি বন্দুক আছে নাকি যে আমাকে গুলি করে মারবো? শয়তানি মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা কইতেছি, হ্যাঁ, মিথ্যা কথা মিথ্যা কথা। কইতেছি। দুই আঙ্গুল দিয়ে এমনি করে আমার মাথায় তুমি বন্দুক ধরছিলা না, যদি ভুল করে একটা গুলি চলতো তাহলে কি হইতো? এই হাতে আঙুল দিয়ে কেন গুলি চালে? জানো দাদামণি, আমার এই বাড়ি থেকে তাড়াইবার জন্য না সঙ্গে করে পুলিশ লই আইছিল। সৌরভ, সৌরভকে তুই ওই জন্য আরে না দাদা না, তুমি বিশ্বাস করো। এইবার ঠেলাটা তুমি সামলাও। অসহ্য! আমার একটা সহ্যের সীমা আছে। ওই ফুলেশ্বরীকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি, তাহলে তুই ওকে তাড়াতে চাইছিস কেন? বেশ করেছি, 100 বার চাইবো সে কোন অধিকারে আমাদের বাড়িতে ঢুকেছে। বেশ করেছে। দাদা তুমি কিছুতেই বুঝতে পারছো না, এই মেয়েটা একটা নর্মাল সাধারণ মেয়ে নয়, ও একটা ফ্রড, একটা গ্যাং ওই মোটা টাকা আদায় করবে বলে এই এই শয়তানিটাকে এই বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। আরে তোর বিষয় বুদ্ধি এতখানি বেড়েছে, হ্যাঁ। এই অসম্ভবটা সম্ভব হলো কি করে? এই সবই শয়তানি ফুলেশ্বরীর জন্য, জানো দাদা? এই শয়তানি ফুলেশ্বরীর জন্যই আজকে আমাকে ওই সঙ্গীতের সাগর থেকে একেবারে বাস্তবের মাটিতে পা রাখতে হয়েছে। তাহলে জোহরি জোহর চিনতে ভুল করেনি বল? তার মানে দাদা তার আগে একটা কথা বলার ছিল, বলছিলাম কি এইবার থেকে না ভাবছি ওই ব্যবসার ব্যাপার ট্যাপারগুলো আমি সামলাবো। দেখবিই তো বটে, দেখবিই তো বটে। ওই ফুলেশ্বরীকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি। দাদা তুই যদি তাকে অপমান করিস অথবা বাড়ি থেকে তাড়াতে চাস, তাহলে তোকেই আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। দাদা মনে রাখবি, ওই ফুলেশ্বরী হবে এই মুখার্জি বাড়ির বউ। হোয়াট? ওই রাস্তার মেয়ে ফুলেশ্বরী হবে মুখার্জি বাড়ির বউ? হ্যাঁ জয়ন্ত, কমলেশ বাবু সেই কথা ঘোষণা করেছে, তার জন্য তাকে লেখাপড়া শেখাচ্ছে। আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি আমাকে গ্রিন পার্কে কেন ডাকলেন বলুন তো? আচ্ছা জয়ন্ত, তুমি লক্ষ্য করেছো কয়েকদিন হলো কমলেশ আর সৌরভ আমাদের অফিসে যাতায়াত শুরু করেছে? হ্যাঁ স্যার, ওনারা সমস্ত কিছুর খোঁজ খবর নিচ্ছেন। তার মানে আমাদের বিপদ ঘনিয়ে আসছে। তাহলে এখন কি হবে স্যার? হ্যাঁ শোনো, তুমি এক কাজ করো, মহিতোষের আমলের সমস্ত ফাইল সরিয়ে দাও, নতুন খাতা তৈরি করো। আমার পক্ষে সেটা সম্ভবপর নয়। জয়ন্ত, তুমি তোমার একমাত্র ভরসা। তোমাকে তো বলেছি ঘোষাল ইন্ডাস্ট্রি তৈরি হলে তুমি হবে 1/4 অংশের মালিক। অবশ্য অবশ্য পিয়ালির সঙ্গে বিয়ের পর তুমি হবে 100% মালিক। এসব আপনি কি বলছেন স্যার? খুব অবাক লাগছে তাই না? হ্যাঁ, কিন্তু মিস পিয়ালি তো ওই চঞ্চল বাবু। আরে বাবা, চঞ্চলের কথা বাদ দাও তো। শোনো, নেক্সট উইকেন্ডে তোমার আর পিয়ালি ডিনার করার জন্য নামি হোটেলে আমি একটা টেবিল বুক করে রাখবো। আইনক্সের সিনেমা দেখে তোমরা দুজনে একসঙ্গে ডিনার করবে। স্যার বাই দা ওয়ে, তুমি কিন্তু কাল থেকে কাজ শুরু করে দাও, না হলে তোমার আমার দুজনারই বিপদ। বুঝেছো? লক্ষ্মী ছেলে। নীলমণি ঘোষাল, পিয়ালিকে টোপ করে তুমি আমার কাছ থেকে কাজ আদায় করতে চাইছো? দেবো দেবো দেবো, তোমার কাজ আদায় করে দেওয়ার ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেব, কিন্তু তার বিনিময়ে আমি তোমার মেয়ে পিয়ালির যৌবনটাকে ছিনিয়ে নেব। নীলমণি ঘোষাল কথা রাখতে বাধ্য, কারণ আমার হাতের মুঠোর মধ্যে আছে তার প্রাণ ভুমরা। ও বাবু, আমার দিদিকে দেখেছো? কে কে তোর দিদি? আমার দিদি বকুল চিতপুরের যাত্রা দলে অভিনয় করে।
বাবা তাহলে চিতপুরে গিয়ে খোঁজ কর, এখানে এসছিস কেন? আমি তো চিতপুর চিনি না বাবু, আমি গ্রামের ছেলে। দিদি আমাকে এখানে আসতে বলেছিল। তাহলে এখানেই অপেক্ষা কর, নিশ্চয়ই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। 3 বার কথা দিয়েও দিদি আসেনি। বাড়িতে একটা টাকা পয়সাও নেই, ধার করে কলকাতা এসেছি। আর এখন যদি দিদি না আসে ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি কি চাইছিস। এই টাকাটা রাখ, তোর কাজে লাগবে। না না, আমি গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। আমার বাবা মহিতোষ ভট্টাচার্য। মহিতোষ ভট্টাচার্য? আপনি আপনি আমার বাবাকে চিনতেন বাবু? না না ভাই না, আমি তোমার বাবাকে কি করে চিনবা? আমি তো আজই নামটা প্রথম শুনলাম। আমি এখন চলি, কেমন? এক্ষুনি ধরা পড়ে গিয়েছিলি, কেটে পড় বেটা জয়ন্ত বস। দিদি তো এখনো এলো না, তাহলে কি দিদি টাকা পয়সা পায়নি? না থাক, আমি আর দিদিকে কোনো কষ্ট দেবো না। আমি বরং বাড়ি ফিরে উপোস করেই থাকবো। কেন রে ভাই, আমি থাকতে তুই উপোস করে থাকবি কেন? তো দিদি কি মরে গেছে? দিদি তুই এসেছিস? কেমন আছিস তুই? তোকে ছাড়া খুব মন খারাপ করে রে দিদি। তাছাড়া সব টাকা পয়সাও শেষ হয়ে গেছে। কেন, চঞ্চল তোর কোনো খোঁজ নেয়নি? না রে দিদি, চঞ্চলদার সাথে দেখা হলে মুখ ফিরিয়ে চলে যায়। সেটাই তো স্বাভাবিক। আমি যে দীর্ঘদিন চঞ্চলের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারিনি। তবে তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে গিয়ে ও সব অভিমান ভাঙিয়ে দেবো। কেমন? দিদি তুই কবে বাড়ি ফিরবি রে? তা তো জানি না রে ভাই। আমি যে দুস্তর পাড়াবাড়ি নাও বেঁধেছি। যাকো সব কথা। এই দেখ, এখানে বেশ কিছু টাকা আছে। এই টাকাটা সাবধানে বাড়িতে নিয়ে যা। নিজের মতো করে খরচ করিস, খুব সাবধানে থাকিস। আমি আবার তাড়াতাড়ি মাইনে পেলে তোকে এখানে এসে টাকা দিয়ে যাবো, কেমন? যা। শোন, চঞ্চলের সঙ্গে দেখা হলে বলিস আমি খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে গিয়ে ওকে অনেক বড় একটা সারপ্রাইজ দেবো। হ্যাঁ, যা। তুইও সাবধানে থাকিস রে দিদি। আসি। আমার লক্ষ্মী ভাই। সত্যি তো, আজ কতদিন হয়ে গেল চঞ্চলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ও হয়তো আমার কথা ভাবতে ভাবতে আত্মরাই হয়ে গেছে। না না, আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। ফিরে গিয়ে আমিও সব অভিমান ভাঙিয়ে দেবো। কে কে ওখানে? এ কি? ও তো চঞ্চল, আর ও তো পিয়ালি। এরা একে অপরকে চিনলো কেমন করে? ও মাই গড, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আমাকে ওই আড়াল থেকে সবকিছু জানতে হবে এখনই। আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু। তাহলে সেলিব্রেশন হয়ে যাক। এই না না কেন ডার্লিং? এই নির্জন পার্কে শুধু আমি আর তুমি। তাহলে আমার ঠোঁট দুটো যদি তোমার ঠোঁটে বেড়াতে যায় তাহলে ক্ষতি কি? আমার জীবনে তো প্রথম প্রেম তুমি। এই তুমি না ভীষণ হ্যাংলা। কি বললে? না মানে আমি তো ফুরেই যাচ্ছি না। তাছাড়া এতদিন মেলামেশা করার পরেও তুমি কি বুঝতে পারছো না তোমাকে আমি কতখানি ভালোবাসি? যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি হিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো স্বপ্নের খোঁজ। আরে ভাবি নরম বালিশে তোমার ওই চোখের নালিশে জেগে থাক রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবি মুখের চাদরে পরিচিত হাতের আদরে জেগে থাক রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আর আমি জানি আমি জানি ড্যাডের ফোন। হাই ড্যাড, আমি চঞ্চলকে নিয়ে হাওয়া খাচ্ছি। ওকে ড্যাড।
চঞ্চল আমি বাড়ি যাচ্ছি। কেন? সরি সুইট হার্ট, কাল আবার দেখা হবে, বাই বাই। শিট, সালা মেজাজটাই খিচে দিয়ে চলে গেল। না 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 চঞ্চল, ভুলে গেলে হবে না, ওই পিয়ালি এখন তোমার তুরুপের তাস। ওকে বিয়ে করেই আমি আমার ভাগ্যের চাকাটা ঘোরাতে চাই। তাই আমার অতীতটাকে লুকিয়ে রেখে পিয়ালিকে বলেছি, তুমি আমার জীবনে প্রথম নারী। হ্যাঁ হ্যাঁ বকুল তুমি? হ্যাঁ আমি এই যে আধুনিক দুর্যুগের দেবতা মদন দেব, আমি কি আপনার পায়ের ধুলো পেতে পারি? না পারো না, ওই সুযোগ তুমি অনেক আগেই হারিয়েছো। কেন তুমি আমার সাথে এভাবে কথা বলছো চঞ্চল? বাবার অকাল মৃত্যুর পর আমি কত জায়গায় তোমাকে খুঁজেছি, কিন্তু কোথাও আমি তোমার কোনো সন্ধান পাইনি। তারপর জীবিকার তাগিদে আমাকে গ্রাম ছাড়তে হয়। তাতে আমার কোনো ক্ষতি হয়নি, তুমি আমার উপকারী করেছো। সেই কারণেই বুঝি তুমি আমাকে মন থেকে সহজেই মুছে দিয়ে ওই পিয়ালিকে জায়গা দিয়েছো। আমি কোনো অন্যায় করিনি। কেন চঞ্চল কেন? আমাদের যোগাযোগে ময়লা পড়ে গেছে বলে আমাদের সম্পর্কটা তো শেষ হয়ে যায়নি। আমি আজও তোমাকে ভালোবাসি। আমার কথা মন থেকে মুছে ফেলো বকুল, আমাদের বিয়ে হবে না, হতে পারে না। কেন কেন হতে পারে না? তোমার বাবার চুরি করাটা। চঞ্চল, তুমিও বিশ্বাস করো যে আমার বাবা চোর? আমার বাড়ির লোক বিশ্বাস করে, আর তাছাড়া গ্রামের সবাই জানে যে তোমার বাবা চোর। চঞ্চল, দেখো সমাজে আমাদের একটা পজিশন আছে, আর তোমাকে বিয়ে করে আমি সেই পজিশন নষ্ট করতে পারবো না। আর তাছাড়া আমি ঠিক করেছি ধনী দুলালি পিয়ালিকেই বিয়ে করব। আর আমার কি হবে? আমি যে তোমাকে এত ভালোবেসেছি, তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ ভালোবাসা? হ্যাঁ ভালোবাসা। কেন তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি যে মনে প্রাণে তোমাকে আমার স্বামী বলে মেনে নিয়েছি। এবার তুমি আমাকে বলে দাও আমি কি করব, কিভাবে বাঁচবো, কোথায় যাব? আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। চঞ্চল, মুক্ত পাখির মতো তুমি এখন যে কোনো গাছে ডালে বসতে পারো, আমি দেখতেও যাব না আর বাঁধাও দেব না। আসি। চঞ্চল! আই সি, কিন্তু কে এই চঞ্চল? তার সাথে ফুলেশ্বরীর কি সম্পর্ক? আমাকে খুঁজে বের করতেই হবে ফুলেশ্বরীর আসল পরিচয় কি। চঞ্চল, এইভাবে তুমি আমাকে আঘাত করে চলে গেলে, আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়ে গেলে। একবারও তুমি ভাবলে না যে আমি এখন কিভাবে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? ঈশ্বর, তুমি আমায় বলে দাও আমি এখন কি করব, কিভাবে বাঁচবো আমি? আমাকে বলে দাও। ভ্রমরে কইয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রম কইয়া গিয়া।
রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কইয়া গিয়া ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর। বলেছি আমার শয়তান স্বামীকে ভালোভাবে চলবার অনেক পথ আমি বলেছি, কিন্তু আমার কোনো কথাই সে গ্রাহ্য করেনি। উল্টে সে দিনের পর দিন অন্যায় করে চলেছে। পিয়ালি চঞ্চলকে ভালোবাসে, কিন্তু ওই শয়তানটা পিয়ালির জীবন থেকে চঞ্চলকে সরাতে চায়। এবার আমি রুখে দাঁড়াবো। তুমি কার বিরুদ্ধে রুখে দাঁড়াবে গো? তোর শয়তান বাবুর বিরুদ্ধে। তার স্বেচ্ছাচারের গতি আমি থামাতে চাই, বন্ধ করে দিতে চাই পিয়ালিকে নিয়ে তার সর্বনাশা জুয়া খেলা। কেন গো বৌদিমণি, কি হয়েছে? হতে আর বাকি কি আছে কমলি? পিয়ালি আমাদের একমাত্র মেয়ে, তার যে বিয়ে দিতে হবে, সংসার গড়ে দিতে হবে, সেদিকে তার কোনো নজর নেই। ওই শয়তানটা পিয়ালিকে ব্যবহার করে নিজের স্বার্থ পূরণ করতে চায়, না হলে জয়ন্তর সঙ্গে পিয়ালির বিয়ে দিতে চায়। আমার ধারণা তোর বাবুর মাথা ঠিক নেই। তার জন্য তাই তুমি পিয়ালি, আমার বিরুদ্ধে আজে বাজে কথা বলে ড্যাডের মাথাটা তুমি খারাপ করে দিচ্ছ। তার মানে তুমি আমার আর চঞ্চলের সম্পর্কটা ভেঙে দিতে চাওনি। তুমি ড্যাডকে বলনি আমার সঙ্গে জয়ন্ত বোসের বিয়ে দিতে চাও। আমি ওসব বলিনি। তাহলে কি ড্যাড মিথ্যে কথা বলছে? ও দিদিমণি, তুমি যেন আমাকে আবার সাক্ষী দিতে বলনি, তাহলে বৌদিমণি আমার উপরে রাগ করবে। কমলি, তোর বাবু তোকে পয়সা দিয়ে যা শেখাবে তুই যে সেটাই বলবি, সেটা আমি খুব ভালো করেই জানি। আমি রাগ করবো কেন? ওসব আমার সয়ে গেছে। কিন্তু পিয়ালি আমার একমাত্র মেয়ে, সে যে এইভাবে বড় হয়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমিও ভাবতে পারছি না তুমি মায়ের রূপে ডাইনি। এই পিয়ালি, এই ডাইনিটাই একদিন তোকে গর্ভে ধরেছিল, তোকে এই পৃথিবীর আলো দেখানোর জন্যে 10 মাস ধরে গর্ভ যন্ত্রণা সহ্য করেছিল। এই ডাইনিটাই তোকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবার জন্যে তার বুকের রক্ত বিন্দু বিন্দু করে তোর মুখে তুলে দিয়েছিল। অথচ আমি ঠিক কথাই বলেছি। তুই তো এখনো মেয়ে, তাই মায়ের যন্ত্রণা তুই বুঝবি না। তুই যেদিন মা হবি সেদিন তুই বুঝতে পারবি সন্তানকে সুখী করার জন্য মাকে কত ত্যাগ করতে হয়, কত কষ্ট সহ্য করতে হয়। এ তো দেখছি বিগলিত করুণা। কি ব্যাপার রে পিয়ালি, তোর মাটা কাঁদছে কেন রে? উনি কাঁদছেন না ড্যাড, পিসি সরকারের ম্যাজিক দেখাচ্ছে। ওয়াটার অফ ইন্ডিয়া। ও, তাহলে আজ আর গঙ্গা জলে আর নিক করবো না। এ কমলি, একটা ঘটি নিয়ে আয়। তোর বৌদিমণির বিগলিত করুণা ধরাতেই। খবরদার, তুমি আমাকে ছোবে না। তোমার স্পর্শে পাপ, তোমার ছায়া মারানো পাপ, এমনকি তোমার মুখ দেখাও পাপ। ড্যাড তুমি কি করব? কি করব? এটা আমার জন্মের অভিশাপ। আমার মাটাও বলতো আমার নাকি মুখ দেখাও পাপ। ও বাবু, আমি তোমার আন্নিকে জোগাড় করতে যাচ্ছি। যা। চলি গো বৌদিমণি। ড্যাড, আমি চঞ্চলকে নিয়ে। দাঁড়া, যাবি না। আর ওকে তুমি আটকালে কেন? তোমার আসল রূপটা ওকে চেনাবো বলে। কি বলতে চাও তুমি? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু পারছি কই। প্রতিজ্ঞায় বুক বেঁধে যখনই কিছু বলতে যাই তখনই আমার বিবেক আমাকে বাধা দেয়। কিন্তু আজ আমি কারোর বাধা মানবো না। তোমার মুখোশটা আমি টেনে খুলে দেবই। তার মানে তোর ওই মহামানব ড্যাডি চায় চঞ্চলের সঙ্গে তোর বিচ্ছেদ আর জয়ন্তর সঙ্গে তোর বিয়ে। হোয়াট ড্যাড? তোর মা আমার নামে ব্যাড প্রোপাগান্ডা করছে। আচ্ছা মামুনি, দেখ, তোর ইচ্ছাই তো আমার ইচ্ছা। হ্যাঁ, তোর ইচ্ছাই আমার ইচ্ছা। জয়ন্ত বলছিল তোকে নিয়ে আইনক্সে সিনেমা যাবে, তারপরে একসঙ্গে ডিনার করবে। আমি জানি তুই চঞ্চলের সঙ্গে মেলামেশা বন্ধ করবি আর জয়ন্তর সঙ্গে ডিনারে যা। কোয়াইট ইম্পসিবল। মামুনি, লিসেন টু মি ড্যাড, তোমার এই চামচে জয়ন্ত বোসকে বলে দিও আমার সঙ্গে ডিনার করা তার দুঃস্বপ্ন। কারণ আমি চঞ্চলকে ভালোবাসি এবং তাকে বিয়ে করব।
আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এই যে তোমার গুড গার্ল তোমাকে কি কথা বলে গেল? সেটাই তো ভাবছি, হারাম যদি মেয়েটা আমার সমস্ত প্ল্যান একেবারে পসপন করে দিয়ে গেল। রক্ত কি কখনো বেইমানি করে? বাপ যেমন বেইমান নিমক হারাম, মেয়েও তো সেই রকমই হবে। থামো! এই চোচ্চর বাপের এমন পোস্ত খচ্চর মার্কা মেয়ে হতে পারে না। ওই মেয়ে আমার নয়, ওই মেয়ে তোমার। তুমি যেমন ছিচকাদনি, তোমার মেয়েটা হয়েছে পাক্কা শয়তানি। আমার ধারণা ওর বাবা আমি নই। কি বললে? ঠিকই বলছি। আমার মনে হয় তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে অন্য কারোর সঙ্গে ইন্টুমিন্টু করেছিলে। না রকম ফান্টু মার্কা মেয়ে আমার হলো কি করে? হ্যাঁ, আমি কালই ও রক্তের ডিএনএ পরীক্ষা করাবো। আমার রক্তের সঙ্গে রক্ত না মিললে আমি কি করব? আমি সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করব। তার বদলে আমাকে একটু বিষ এনে দাও। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ওরে আমার কেলো, বলি তুমি তো বিস্কে ডাং 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 করতে করতে স্বর্গে চলে যাবে। আমার কি হবে? বউ মারার দায়ে পাবলিক আমাকে ঠেঙিয়ে পাট পেটা করবে। বলে তখন তুমি কি সামাল দিতে আসবে? খবরদার একদম মরা কথা ভাববি না। বেঁচে থেকে কি লাভ? সারা জীবন তুমি আমাকে দুধে মাছি তোলা করছো। তোমার নিজের কথাগুলো আমার নাম দিয়ে বলে মেয়েটাকে আমার প্রতি বিষ করে দিয়েছো। আজ আমার শরীরের পবিত্রতা নিয়েও কথা বললে। আমাকে যদি তোমার সহ্য না হয়, তাহলে হয় আমাকে মৃত্যু দাও, আর না হলে কোনো আশ্রমে পাঠিয়ে দাও। তোমার অত্যাচার আর আমি সহ্য করতে পারছি না। এই আরু, আমি কথা দিলাম যাও কাল থেকে তোমাকে আর জ্বালাতন করব না। একটু হাসুন না। তার মানে তুমি এখন আমার উপর রেগে আছো? ঠিক আছে, আমি তোমার পা ছুঁয়ে বলছি। সরে যাও অমানুষ। এই শয়তানি, তোরা এখন আমার আসল রূপ দেখিসনি। এইবার তোরা মা বেটিতে দেখবি, আর দেখবে শয়তানি ফুলেশ্বরী। তার জন্য আমার স্বার্থ পূরণের পাকা গুটি কাচিয়ে গেছে। সে ভেবেছে সৌরভকে বিয়ে করে আমার সমস্ত প্ল্যান পসপন করে দেবে। তার আগে তাকে পৃথিবী থেকেই আমি না। শোন, কাল থেকে তুই মুখুজ্জি বাড়িতে যাতায়াত শুরু করবি। শয়তানি ফুলেশ্বরীর গতিবিধি চাল চলন আমার সামনে পরিবেশন করবি। আর সবার আগে জেনে নিবি শয়তানি ফুলেশ্বরী সৌরভের দিয়ে কতখানি এগিয়েছে। বেশ, তাই হবে। তুমি যেমনটি বলবে আমি তেমনটি খবর নিয়ে আসবো। আশা করি তুমি খুশি হবে। শোন, কমলিকে দিয়ে আমার আন্নিকে জিনিসগুলো পাঠিয়ে দে। ঈশ্বর, এইবার মনে হচ্ছে তুমি আছো। হয়তো তুমি আমার জন্য দরজাটা খুলে দিয়েছো। এবার মনে হয় আমি নিশ্চিন্তে শ্বাস প্রশ্বাস নিতে পারবো। আর শয়তান নীলমণি ঘোষাল, তোমাকে আমি নাকানি চোবানি খাওয়াবো। ওহ, হারাম যদি বউটার জন্য জীবনটা আমার জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হ্যাঁ, বলি প্রেম করা বউ যে এত ঝলখালি করবে আমি আগে জানতাম তো কোন শালা বিয়ে করত। আমি যদি ম্যানেজারই না হয়ে ছাত্র পড়াতাম তাহলে তাদের প্রথমেই শেখাতাম, আহা প্রেম যাই করো, যত পারো গায়ে পড়ো, তাদের বিয়ে কেউ করো না। আহা গঙ্গা জল হাতে নিয়ে এসে গেল কমলি, তোমরা কেউ এই দিকে দেখো না। হরি বল 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 হরি বল। মা, এখানে তুমি বতে কি কাটতো? লাইফটা আমার একেবারে হেল হয়ে গেল। শান্তিতে বসে এই ফিশ ফ্রাইটা খাবো তো আরো জনে। এই নে খা। কেন আমি গুদনাবো কেন? দাঁড়াও, মামিমাকে বলে দিচ্ছি। যা, তোর মামি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ কদিন ধরে না সে নিজেই মন মরা হয়ে বসে আছে। ও, তাতে বুঝি তোমার খুব খুশি, তাই না? ভীষণ খুশি, আমি এখন খুব আনন্দে আছি। সে তো দেখতেই পাচ্ছি, তুমি জামা প্যান্টের উপরে সাপ ব্যাং খাচ্ছ। খবরদার একদম বাজে কথা বলবি না। ও তো ঠিক কথাই বলেছে। ওদিকে মামিমার মন খারাপ, আর এদিকে তুমি চুরি করে ফিট ফ্রাই খাচ্ছ। এই বুড়ি, এই দাও বলছি।
হরিদা তো অন্যায় কিছু বলিনি। যে মেয়েটার কল্পনানীতি গোটা বাড়িটা ভরে যেত, সেই মেয়েটা আজ যেন কেমন বোবা হয়ে গেছে, আর তার জন্য বড়বাবু কষ্ট পাচ্ছে। আর তুমি? আমি খুব আনন্দ পাচ্ছি, কারণ ওই শয়তানের পুলিশ জন্য পিয়ালি এবারে বউ হয়ে আসতে পারেনি। আমি কিছুতেই এটাকে ক্ষমা করব না, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। তুমি আমার মামিমাকে জ্বালাবে? দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। দাঁড়াও, তোমার ফটিক, ওদের সত্যি সত্যি আসবাটি আনতে ছুটে চলে গেল। আমাদের আমেরিকা হলে যাও না, যাও না, তোমাদের আমেরিকা যাও। এই ফটিক, কি করছিস? আমি তো আরে আরে আরে, করছো কি, করছো কি? আমার পাপ হবে। কোথায় মাটা, কোথায় কোথায় বলি না, কোথায়? ওই তো তোমার মামিমাকে জ্বালাবে। আমি তোমাকে কত কথা বলবো, তোমাকে দুগাতা। এ তুমি কি করছো? দাও বটিটা আমাকে দাও, দাও বলছি, দাও। কি হয়েছে তোমার? এত রেগে গেছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে? কে কে আমাকে বলো, আমাকে বলো। এই বুড়িটা তোমাকে জ্বালিয়ে মারবে বলেছে। বললেই বা, তাতে কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্ত শান্ত শান্ত। আমার বুঝি মনে কত হয় না। হরি হরি, কাঁদে না কাঁদে না কাঁদে না। তুমি বুড়ি তাকে বলে দাও, ও জানো আর কোনদিন তোমাকে ওই কথাটা না বলে। আচ্ছা আচ্ছা, তুমি কেঁদো না, কেঁদো না। আর কোনদিন জানো ওই কথাটা তোমায় না বলে। আর কোনদিন তাহলে না ওই দাউদের কাছ থেকে বোমা এনে চলো একবারে ফুটিয়ে দেবে। শালা খচ্চর কোথাকা। হরি হরি, আমার কথা শোনো। তুই কে রে মা? তুই কে? আমার অমন দামাল ছেলেকে তুই এক নিমিষে ঠান্ডা করে দিলি? তুই কি জাদু জানিস মা? জাদু? হ্যাঁ, হ্যাঁ, তুই জাদুই জানিস। জাদু 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 জাদু। না দিদি না, আমি কোনো জাদু জানি না। আমি তো হাল ভাঙা, পাল ছেঁড়া একটা ভাঙা নৌকা। মা লক্ষ্মী, হরিদা, এই না এই না, এই বটিটা রান্না করে গিয়ে রেখে এসো। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো মা লক্ষ্মী। বলো না। তুমি এমন পাল্টে গেলে কেন মা লক্ষ্মী? যদি বলি আমার জীবনটাই পাল্টে গেছে। কিন্তু কেন মা লক্ষ্মী, কেন কেন? এখন এসব কথা তুমি নাই বা শুনলে কি হবে তোমার এসব কথা শুনে? এখন ওই কথাটা কি আমাকেও বলা যায় না? দাদামণি, তুমি তুমি এখানে অসুস্থ শরীর নিয়ে কেন? আমাকে তো ডাকতে পারতে, আমি তোমার কাছে যেতাম। আমার জন্য আর কত কষ্ট করবি ফুলেশ্বরী? এই বাড়ির সব দায়িত্বটাকে নিজের মাথায় তুলে নিয়েছিস। হাসিতে খুশিতে এই সংসারটাকে মাতিয়ে রেখেছিলিস, কিন্তু মাত্র একটা দিনে তোর যে কি হলো, তুই একটা শব্দও হয়ে গেছিস, আর এই বাড়িটা হয়ে গেছে শ্মশান। আমার আর কিছু ভালো লাগছে না রে। মা লক্ষ্মীকে দেখে আমার চোখেও জল এসে গেল বড় বাবু। হ্যাঁ রে বোন, কি হয়েছে তোর? নিজেকে এভাবে গুটিয়ে রেখেছিস কেন? আমাকে খুলে বল। দাদামণি দাদামণি, তুমি এখানে বসো, আমি তোমার জন্য গরম গরম চা করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। তুই আমার কাছ থেকে পালিয়ে যেতে চাইছিস? না 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 দাদামণি, না, আমি তোমার কাছ থেকে কোথাও পালিয়ে যেতে চাইছি। তাহলে সৌরভ কি আবার নতুন না করে না থেকে না কিছু? না 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 না। তাহলে আমার কোনো ব্যবহারে তুই কষ্ট পেয়েছিস? তাহলে আমি তোর কাছে ছি 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 দাদামণি, ছি। এমন কথা বলে আমার পাপ বাড়িও না। তুমি যদি আমাকে আশ্রয় না দিতে
তাহলে রাস্তার শিয়াল কুকুর জামাকে টেনে ছিঁড়ে খেত। তুমি আমাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছো, খেতে পড়তে দিয়েছো, লেখাপড়া শিখিয়েছো। দেখো আমার আমার মুখের ভাষাও বদলে গেছে। আমায় কথা দাও, আর কখনো কোনো দিন এভাবে আমায় বলবে না। তাহলে তুইও আমাকে কথা দে, তোর মনের সব গ্লানি মুছে তুই আবার সে আগের মতো হাসবি। না, তোর কোনো কাকুলিতে এই সংসারটাকে মাতিয়ে রাখবে এই কখনো না। ও আমার কথা অমান্য করবে। আর বোধ অমান্য করবে। তুমি কি কথা রেখেছো? ফটিক, কমলেশ মুখার্জি কথার খেলাপ করে না। তাহলে বলো, মালক্ষী আজ কমাস হলে বাড়িতে এসে? তা প্রায় 4 মাস হলো। কেন বলতো? তুমি যে বলেছিলে সর্দা বাবুর সঙ্গে মালক্ষীর বিয়ে দেবে, তুমি কি কথা রেখেছো? না না ফটিক না, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। সেই হতভাগ্য মহিতোষ কাকাকে দেয়া কথাও আমি রাখতে পারিনি। মৈতোষ কাকা কে দাদামণি? তিনি ছিলেন আমার বাবার অভিন্ন হৃদয়ের বন্ধু এবং আমাদের 2 ভাইয়ের অভিভাবক। আমার বাবার মৈতোষ কাকা কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে এই মুখার্জি ইন্ডাস্ট্রি সূচনা করেছিলেন। বাবার মূলধন আর মৈতোষ কাকার বুদ্ধির জোরে সেই ছোট্ট মুখার্জি ইন্ডাস্ট্রি একদিন বিশাল ইন্ডাস্ট্রিতে পরিণত হয়। তারপর আমার বাবা মারা গেলেন। বাবার সহযোদ্ধা হিসেবে আমি মৈতোষ কাকাকে কোম্পানির শেয়ার দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি নিতে রাজি হননি। তিনি একজন সাধারণ কর্মচারী হয়েই থাকতে চেয়েছিলেন, কিন্তু আমি জোর করে তার হাতে ক্যাশের চাবি এবং কোম্পানির সমস্ত দায়িত্ব তুলে দিয়েছিলাম এবং তাকে একথাও দিয়েছিলাম আমার ভাই সৌরভের সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে দেব। কিন্তু 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 কি দাদামণি? সে এক লজ্জার কথা ভুলে শুনি। মানুষটা সততা নিয়ে সারা জীবন কাজ করলো, কিন্তু মৃত্যুর কয়েকদিন আগে সে ক্যাশ থেকে 30 লক্ষ টাকা চুরি করে বসলো। তাকে তাকে তুমি পুলিশের হাতে দাওনি? তার আগেই সব শেষ হয়ে গেছে। শুনেছি পুলিশ অ্যারেস্ট করার পর তিনি নাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন। জানো ফুলেশ্বরী, মৈতোষ কাকার জন্য আমার বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। সেদিন যদি আমি নীলমণি বাবুর কথা বিশ্বাস না করে আমি যদি নিজে যাচাই করতাম তাহলে 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 কি দাদামণি? বলো না, তাহলে কি কি বলো না, তাহলে কি করতে বলো? সে কথা নাই বা শুনলি? জানি না মৈতোষ কাকার ছেলে মেয়ের এখন কেমন আছে, কি করছে। তার মেয়ের সাথে সৌরভের বিয়ে দেওয়া উচিত, কিন্তু তাদের সামনে দাঁড়াবার সাহস আমার নেই। তাহলে মালক্ষীর কি হবে? কি আবার হবে? সৌরভের সঙ্গেই বিয়ে হবে। দাদামণি, আমার কথাটা একবার শোনো তুমি। তোকে কিচ্ছু বলতে হবে না, যা বোঝার আমি সব বুঝে নিয়েছি। এই ফটিক, এই মাসের মধ্যেই ওদের বিয়ে দিতে হবে। আমার কথাটা তো তুমি একবার শোনো। এবার নিশ্চয়ই তুই প্রাণ খুলে হাসবি। আয় ফটিক, কি করে আমি প্রাণ খুলে হাসবো কমলেশ বাবু? আমার হাসি যে কেড়ে নিয়েছে আমার বাবার অকাল মৃত্যু, আর চঞ্চলের বেইমানি, ওর বেইমানির ছুরিটা আমার হৃদয়টাকে কত বিক্ষত করে দিয়েছে। এই এই মৃত্যুপ্রায় হৃদয়টা কি আর কখনো কাউকে নতুন করে ভালোবাসতে পারবে? Why not? আমি যদি তোমার না চিনে না জেনে এখানে নিয়ে আইতে পারি তাহলে তাহলে তুমি ভালোবাসতে পারবে না কেন? এই, তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আর দেখো না, এই সঙ্গে করে বোতলটাও নিয়ে আইছি। তুমি এই ভাষায় কথা বলছো কেন? ইটস মাই লিবার্টি। তুমি যদি শিক্ষিত হয়ে এই ভাষায় কথা বলতে পারো দেন আমি কেন পারবো না? আফটার অল তোমার সমান সমান না হলে আমি তোমার ব্যা করবো কেমনে? কি করবে? ব্যা। তুমি অসুস্থ, যাও ঘরে গিয়ে ঘুমাও। যাবনি। যাবনি? আমার সঙ্গে করে না নিয়ে গেলে আমি কোথাও যাবনি। এই, এই আমার হাত ছাড়ো,
আমার সঙ্গে তোমার কিসের সম্পর্ক যে আমি তোমাকে ঘরে নিয়ে যাবো? ছাড়ো আমাকে। এই সে কি ডার্লিং, এই কদিনের মধ্যেই ভুলে গেলে তোমার সাথে আমার কি সম্পর্ক? ছাড়ো। আরে আমি তো তোমাকে ভালোবাসি। এই না। আর ওই ব্যাগ করবো বলে গ্রাম থেকে পয়টা তো বলে নিয়ে আইছি গো। এই চলে না এবারে ফুল সজ্জাটা সেরে নিই, চলে না? চলে না, চলে না। কেন ছাড়বো কেন? ছাড়বো কেন? বলছিলাম কি ওই যে বিয়ের পরে যেটা করে না, বিয়ের আগে তোমার সাথে আমি সেরে নেবো। চলে না, চলে না। এইবার কিন্তু আমি সিল্লাও বলে দিচ্ছি। সিল্লাবো মানে? হ্যাঁ সিল্লাবো। সিল্লা সবার আগে আমি লোক জড়ো করবো। তারপর তারপর সবার আগে আমি আমার এই জামাটা ছিঁড়ব। আর সবার শেষে না আমার এই প্যান্টুলুনটা খুলে বলবো যে তুমি বিয়ের আগেই আমার সাথে ওই ইন্টু 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 এই একটু পিটুর বাচ্চা, এসব কথা বলতে লজ্জা করছে না? ওই লজ্জা সেদিন কোথায় ছিল? যেদিন তুমি তোমার এই জামাটা ছিঁড়তে গেছিলে। সেই দিন যদি তোমার লজ্জা না লাগে, তাহলে আজ আমার লজ্জা লাগবে কেন? ও, তার মানে তুমি সেই দিনের সেই কথাগুলো আমাকে ফিরিয়ে দিতে চাইছো, তাই না? সেই দিনের কথাগুলো তোমাকে ফিরিয়ে না দিলে তোমার এই আসল চরিত্রটা আমি খুলবো কি করে? হ্যাঁ, কি করে খুলবো? হ্যাঁ, কি করে খুলবো? কি করে? কেন ছাড়বো? ওই সৎ বাবা সৎ মায়ের গল্পের আসর ফেদে তুমি আমাদের এই বাড়িতে ঢুকেছো, চলে বলে কৌশলে বাড়ির সবাইকে নিজে গ্রিপে করে নিয়েছো। আজ তোমাকে উত্তর দিতেই হবে। তুমি কোন উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছো? কি তোমার আসল পরিচয়? আপনি আমার সত্যিকারের পরিচয় জানতে চান মিস্টার মুখার্জি? তাহলে শুনুন, আমার আসল নাম বকুল ভট্টাচার্য। ফুলেশ্বরী নাম নিয়ে আমি এই বাড়িতে ঢুকেছিলাম আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিন্তু কে কে আপনার বাবা? সে কি মিস্টার মুখার্জি, এত তাড়াতাড়ি আপনি আমার বাবাকেই ভুলে গেলেন? যে মানুষটা 25টা বছর ধরে লক্ষ লক্ষ টাকা আপনাদের সিন্ধুকে ভরে দিয়ে নিজে খালি হাতে বাড়িতে ফিরে গেছেন, সেই মানুষটাকে তো তাড়াতাড়ি ভুলে গেলেন? যে মানুষটা 25টা বছর ধরে আপনাদের দুই ভাইয়ের শুধু মঙ্গল কামনা করে গেছেন, সেই মৈতোষ ভট্টাচার্যকে তো তাড়াতাড়ি ভুলে গেলেন? তার মানে আপনি মানে তুমি মহিতোষ টাকার মেয়ে, আমার ছোটবেলাকার খেলার সাথে আমার বকুল ফুল। পুরনো কথা তুলে আমাকে দুর্বল করবার চেষ্টা করবেন না। কিন্তু মহিতোষ কাকা। কাকা? কে কাকা? কিসের কাকা? এই কাকা সেদিন কোথায় ছিল মিস্টার মুখার্জি, যেদিন আপনারা দুই ভাই তাকে চোর সাজিয়েছিলেন? এই কাকা সেদিন কোথায় ছিল মিস্টার মুখার্জি, যেদিন আপনারা দুই ভাই অকালে তার প্রাণটাকে কেড়ে নিয়েছিলেন? এই কাকা সেদিন কোথায় ছিল মিস্টার মুখার্জি, যেদিন আপনারা দুই ভাই আমাদের দুই ভাই বোনকে অনাথ করেছিলেন? বলুন, কি কি প্রমাণ আছে আপনার কাছে যে আমার বাবাই 30 লক্ষ টাকা চুরি করেছিলেন? বলুন, আনসার মি। বকুল বিশ্বাস করো, সত্যি সত্যি আমাদের হাতে না কোনো প্রমাণই ছিল না। আমরাও কোনো প্রমাণ খোঁজার চেষ্টা করিনি। শুধুমাত্র ওই নীলমণি ঘোষালের কথা। এটা আমরা কি করলাম বকুল? তাহলে ফিরিয়ে দিন আমার বাবাকে, ফিরিয়ে দিন মিস্টার মুখার্জি, ফিরিয়ে দিন। দিন না আমার বাবার প্রাণটা আমাদের ফিরিয়ে দিন না। দিন না আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন না। আমরা যে বাবা ছাড়া বড় অসহায়। বলুন না কি অপরাধ ছিল আমার বাবার, যাদের প্রাণটা এইভাবে কেড়ে নিলেন? দিন না আমার প্রশ্নের উত্তর, দিন না আমার বাবার প্রাণটা ফিরিয়ে। বকুল বিশ্বাস করো, তোমার এইসব প্রশ্নের
কোনো উত্তরই যে সত্যি আমার কাছে নেই। কি করে থাকবে, কি করে থাকবে? কারণ আপনি যে একটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী আপনি। তুমি ভুল করছো ফুলেশ্বরী, সৌরভ সত্যি কথাই বলছে। এ কি আপনি? আপনি নিজের পরিচয় দিতে আমার ঘৃণা হয়, তবু সত্যের প্রয়োজনে আমি নিজের পরিচয় দিচ্ছি। বকুল, যার অমানবিক চক্রান্তের শিকার হয়ে তোমার বাবাকে অকালে চলে যেতে হয়েছে, আমি সেই শয়তান নীলমণি ঘোষালের স্ত্রী। তার মানে ওই নীলমণি ঘোষালি? হ্যাঁ সৌরভ, নীলমণি বাবুই সেই ষড়যন্ত্রের নায়ক। আই সি। আপনি আমাকে চিনলেন কেমন করে? পাশে দাঁড়িয়ে আমি তোমাদের সব কথা শুনেছি। বকুল, তুমি যেমন তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ চাও, আমিও চাই আমার শয়তান স্বামীর অপরাধের শাস্তি। সৌরভ, তুমি কি আমাদের সাহায্য করতে পারো না? নিশ্চয়ই পারি, কিন্তু বিশ্বাস করুন আমাদের হাতে সত্যি করে প্রমাণই নেই। প্রমাণ আমি তোমাদের হাতে তুলে দেবো, শুধু একটু সময় লাগবে। আপনি আপনি আমায় বকুল, এই মুহূর্তে হয়তো এর চেয়ে বেশি আমি তোমার জন্য কিছু করতে পারবো না, তবু আমি তোমার পাশে আছি। আমি চাই আমার শয়তান স্বামী তার অপরাধের শাস্তি পাক আর শান্তি পাক। দেবতার মতো মানুষ ওই মহিতোষ বাবুর অতৃপ্ত আত্মা। বকুল, আমি ওনার সাথে একমত। আমিও চাই ওই নীলমণি ঘোষালের চরম শাস্তি। তাই আমি তোমাকে সর্বতভাবে সাহায্য করব বকুল। তাই আপনি আমাকে সাহায্য করতে হ্যাঁ চান? বকুল, হ্যাঁ। কিন্তু আপনি তো প্রথম দিন থেকে আমাকে বাড়ি থেকে তাড়াবার জন্য চেষ্টা করে গেছেন। না, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি বিশ্বাস আর আপনাকে, তাই তো আজও আমাকে এই বাড়ি থেকে তাড়াবার জন্য পুলিশকে ডেকে এনেছেন। পুলিশ? কি রে ভাই, তুই আমার কথাকে টপকে হ্যাঁ। বললি কি? সেদিনে ফুলেশ্বরীকে পাগল ভেবে ফিরে গেলেও আমার মনে একটা সন্দেহ দানা বেঁধেছিল, আর তার অবসান করতেই। আরে দরকার নেই। কিন্তু আমি যে ওকে ওকে অ্যারেস্ট করতে গেলে না, তোকে ইয়ে করে পেদি আমি পাটুলি পাঠিয়ে দেবো। চলো! ওরে বন্ধু, আস্তে স্লো ডাউন। বলছিলাম কি, মানে আমাদের দুজনেরই উচিত এখন ওই বকুলের পাশে থেকে ওকে সাহায্য করা। বকুল? আরে বলছি না, পরে তোকে সব খুলে বলবো। শুধু এইটুকুনি জেনে রাখো বন্ধু, তোমার এই বোন ফুলেশ্বরী হলো বকুলের। শোন না বন্ধু, শোন না, কানটা পাত না। বলছিলাম কি, কয়েকদিন বাদে না তুই হবি আমার সত্যিকারের শালা। আচ্ছা। শয়তান নীলমণি ঘোষালের সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। সে যখন শুনবে আগামী মাসে সৌরভের সঙ্গে ফুলেশ্বরীর বিয়ের দিন স্থির হয়ে গেছে, তখন তার মুখের হাসি হারিয়ে যাবে। আর ঠিক তখনই আমি গেয়ে উঠবো, দিল্লি রাত্রি বানাসেছে থেকে থেকে কারে জানাসেছে, দিল্লি রাত্রি বানাসেছে থেকে থেকে কারে জানাসেছে। ভাঙছে পার ভাঙছে, ঢেউ আসে ছাপিয়ে প্রাণ করে হরসা। জলে নিব না আর ভয় পাবে না, জলে নিব না আর ভয় পাবে না। থই করে নদী এখন যে ভরসা, এ সময় নদীর নেই কোনো ভরসা। খুব জল নেই কুল নেই তল, জল খেলা খেলো না আর তুমি সহসা। জলে নিব না আর ভয় পাবে না। মাসিমা, ভেতরে আসতে পারি? আরে চঞ্চল, এসো বাবা এসো। আমি তো ভেবেছিলাম। মাসিমা, আপনি ডেকেছেন আর আমি আসবো না, তাই কখনো হয়? আসলে ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। ওই কথা কেন বলছেন মাসিমা? চঞ্চল, আমি পিয়ালির মা, তাই পিয়ালির মা হিসেবে আমি যদি তোমাকে একটা অনুরোধ করি, তুমি কি পারবে না আমার সেই অনুরোধ রাখতে? শুধু পিয়ালির মা কেন মাসিমা, আপনি কি আমার মা হতে পারেন না? কি বললে? যেদিন থেকে আপনাকে দেখেছি, কেন জানি না খুব মা বলে ডাকতে ইচ্ছে করছিল। আমার তো মা নেই, জন্মের কিছুদিনের মধ্যেই মাকে হারাই। তাই এখন থেকে আপনি আমার মা। চঞ্চল, আমি জানি পিয়ালিকে তুমি খুব ভালোবাসো, আর পিয়ালিও তোমাকে খুব ভালোবাসে। তুমি কি পারো না পিয়ালিকে বিয়ে করে তোমাদের এই ভালোবাসার সার্থক রূপ দিতে? আমিও তো তাই চেয়েছিলাম মা, কিন্তু আপনারা ধনী, আমি গরিব। স্যারের আন্ডারে সামান্য বেতনে চাকরি করি। নিজের পায়ের তলার মাটি শক্ত হওয়ার আগে পিয়ালিকে বিয়ে করলে তার যে কষ্ট হবে মা। বাহ চঞ্চল, বাহ। বাস্তব জীবন সম্পর্কে তোমার জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। ব্রেভ
ব্রেভ ইয়ং ম্যান। ওই জন্যই আমি ভেবেছি চঞ্চলের সঙ্গে আমি পিয়ালির বিয়ে দেব। আরে তুমি তো ভেবেছো, আর আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। তার আগে আমার কিছু কথা ছিল স্যার। স্যার নয়, আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে, আর আরতিকে ডাকবে মা। কি আরতি, তাই তো? চঞ্চলরা বড় গরিব, তুমি যদি তুমি একদম নিশ্চিন্ত থাকো, আমার হবু বাবা জীবনকে আমি বড়লোক করে ছাড়বো। তাছাড়া বিয়ের পর সমস্ত সম্পত্তির মালিক হবে চঞ্চল বাবাজি। আমি সম্পত্তি চাই না বাপি, আমি চাই পিয়ালির ভালোবাসা আর আপনাদের আশীর্বাদ। আসি, হ্যাঁ? আরে দাঁড়াও, চললে কোথায়? তোমাকে তো আসল জিনিস তো দেওয়াই হয়নি। আসল জিনিস মানে? হ্যাঁ, আসল জিনিস এই নাও। এই নাও পিয়ালিকে সঙ্গে নিয়ে আইনক্সের সিনেমা দেখার টিকিট, আর এরকম ডিনার করার জন্য টেবিল বুকিং এর রসিদ। না ধরো। বাপি, এক সেকেন্ড। আহা, আবার প্রণাম কেন? এখন আপনি আমার কাছে ঈশ্বর, তাই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নিজেকে ধন্য করলাম বাপি। আসি মা। সত্যি তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার মধ্যে আমি যেন অতীতের তুমিকে ফিরে পাচ্ছি। আরতি, এই, তোমার মনে পড়ে আমাদের বিয়ের আগে তুমি কত মানুষের কত উপকার করতে, মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে? মনে পড়ে, মনে পড়ে আরতি। তখন আমি গরিব ছিলাম, কিন্তু উপকার করার নেশা একটা আমার ছিল। তোমার সেই নেশার সেবার ব্রতই আমাকে তোমার প্রতি আকৃষ্ট করেছিল। তাই তো তোমার বাবার ঐশ্বর্যকে উপেক্ষা করে তুমি আমার হাত ধরেছিলে। জয়ের গৌরবে আমি সেদিন বলেছিলাম, কি বলতো? দুঃখ যদি জীবনে কখনো আসে, থাকবো দুজনে সেদিনও পাশে পাশে, একই সাথে একই পথে চলবো, মনে মনে একই গান গাইবো। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার গো, আমি যে তোমার। আজকে রাতে এসো শপথ করি, দুজন দুজনার হাতে ধরি, একই সাথে একই পথে চলবো, মনে মনে একই গান গাইবো। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার গো, আমি যে তোমার। আরতি, বিশ্বাস করো, আমি তোমার কাছে আর অন্য কিচ্ছু চাই না গো। আমি শুধু চাই তুমি অতীতের মতো ভালো মানুষ হয়ে থাকো, ভালো মানুষ হয়ে, ভালো মানুষ হয়ে। হয়ে গেলাম। আজ থেকে আমি সত্যি ভালো মানুষ হয়ে গেলাম। আমি নিজে কোনো বাজে কাজ করব না, সব লোককে দিয়ে করাবো। যেমন চঞ্চলের সঙ্গে জয়ন্ত লড়াই লাগিয়ে দেবো। চঞ্চলের থেকে জয়ন্তকে আমার বেশি প্রয়োজন। তবে সে এখনো আসছে না কেন? তবে কি সে পাকা পথে হাঁটতে চলেছে? সেই শিক্ষাটা তো আপনিই আমাকে দিয়েছেন স্যার। কোন শুয়োরের বাচ্চা? আরে জয়ন্ত, আরে এসো, আমি তো তোমার কথা এত কথা ভাবছিলাম। নাকামি ছাড়ুন, আমি কিন্তু নতুন অ্যাকাউন্টস তৈরি করিনি স্যার। তার মানে তুমি তোমায় কথা দিয়েছিলে? আপনিও তো আমাকে কথা দিয়েছিলেন মিস পিয়ালিকে আমার সঙ্গে সিনেমায় এবং ডিনারে পাঠাবেন। ও সেই অভিমানেই তুমি। থামুন! নেড়া কিন্তু বেলতলায় বারবার যায় না মিস্টার ঘোষাল। তার মানে? মানে আপনি আমাকে আগেও ঠকিয়েছেন, কিন্তু আমি আর দ্বিতীয়বার ঠকতে রাজি নই। চিৎকার করবেন না মিস্টার ঘোষাল, এটা গিভ অ্যান্ড টেকের যুগ। আপনি দেখবেন আমাকে, আমি দেখব আপনাকে। আর যদি না দেখি? তাহলে আমাকে বাধ্য হয়ে কমলেশ মুখার্জির কাছে গিয়ে সারেন্ডার করতে হবে। তার আগে আমি তোমার কাছে সারেন্ডার করছি ভাই। কোথায় গেল? এই নাও পিয়ালিকে সঙ্গে নিয়ে আইনক্সের সিনেমা দেখার টিকিট, আর এই নাও ডিনার করার জন্য টেবিল বুকিং এর রসিদ। নাও ধরো। গুড, ভেরি গুড।
তাহলে এতক্ষণ ধরে দেয়ালা করছিলেন কেন? তুমি আমার মেয়ের পীড়িতের পেয়ালা বলে। শোনো জয়ন্ত, নেক্সট উইকেন্ডে তুমি পিয়ালিকে সঙ্গে করে নিয়ে মজার মস্তি করে এসো। তারপর তোমাদের বিয়ে, আর বিয়ের পর সমস্ত সম্পত্তি তুমি হবে মালিক। বাট ওই স্বপ্নটা যেন অলিক না হয় স্যার। তাহলে আমিও কিন্তু শালিক পাখি হয়ে আপনার ডাল ছেড়ে ওই কমলেশ বাবুর ডালে গিয়ে বসবো। মাইন্ড এসো ভাই, শুয়োরের বাচ্চা। সেদিনের সেই দুর্বলতার জন্য আজও শালা আমাকে ব্ল্যাকমেল করছে। ওরে শালারা, ওদের কারোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না, আমার মেয়ের বিয়ে দেবো আমি সৌরভের সঙ্গে। এই যে একটু আগেই না বললে চঞ্চলের সঙ্গে পিয়ালি বিয়ে দেবে? ওটা মিছে কথা বলেছি, আমি জয়ন্তকে বলেছি ওর সঙ্গে বিয়ে দেবো। তার মানে তুমি আমার কাছে ভালো মানুষ হবার অভিনয় করেছিলে? সত্যি তুমি মানুষ নও, তুমি একটা অসুর। হ্যাঁ, কয়েকদিন পর আমি হব সৌরভের শ্বশুর, সৌরভ হবে আমার জামাই। এবার আমি তোমাকে একটা মিষ্টি খবর শোনাই। মিষ্টি খবর? হ্যাঁ গো, সৌরভের সঙ্গে ফুলেশ্বরীর বিয়ে। ও তাই? হ্যাঁ, কি বললি তুই? এটা মিষ্টি খবর? কি গো, খবরটা মিষ্টি না? এই মিষ্টি খবরের বাচ্চা, তুই কেন আসল খবর নিয়ে আসিস নি? এই আসল খবরের বাচ্চা, আমি কি তোর বাপের চাকর যে গোয়েন্দার মতো খবর আনবো? এই তখন থেকে আমাকে তুই 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 করছিস, দেখবি দেখবি হারামজাদা। আয় আয় হারামজাদা, আয় এগিয়ে আয়, আমার গায়ে হাত দিয়ে দেখ। তোর অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয়, এবার এমন কেলানি দেব। এই আমি কিন্তু তোর। এই তোর নয়, তোমার। তুই বললে একেবারে কেটকে দেব। এই এই বোনটা, আজ তোমার কি হয়েছে গো? এমন রূপ তো কখনো দেখিনি। এরপর তোমাকে আরো অনেক কিছু দেখাবো, ভুলিয়ে দেব তোমার বাপের নাম। তার মানে আমার সর্বনাশ তোর পৌঁছবাস। নিশ্চয়ই। তোমার বুক চচ্চর করছে দেখে আমার মনে ফুর্তি আসছে, আমার নাচতে ইচ্ছা করছে, আমার গান গাইতে ইচ্ছা করছে। গাইবো? গাই। আকুতি জানাও মেঘের কাছে জল পাবে, যদি তোমার যত্নে গাছ বাঁচে ফল পাবে। তবু আমাকে আর পাবে না, বুঝলে? আমাকে আর পাবে না, পাবে না, পাবে না, তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। কারণ আমার অবহেলা করেছো তুমি, আমার নিয়ে খেলা করেছো। কাটি জ্বালাও, তাতে আগুন পাবে, শীতের হাত থেকে দূরে পালাও, তাতে ফাগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। কারণ আমার অবহেলা করেছো তুমি, আমার নিয়ে খেলা করেছো। আহা আহা। এই বউটা, তুমি কি সত্যি সত্যি আমাকে বাঁশ দিতে চাও? শুধু বাঁশ, খোঁচাওয়ালা বাঁশ। আমি যে কি করি, একদিকে জয়ন্ত নতুন অডিটার নিয়ে আসছে, একদিকে জয়ন্ত আমার মেয়ের পেয়ে হাবুডুবু খাচ্ছে। শিব পুরাণে ভস্মাসুরের গল্পটা মনে আছে? তুমি শিব হয়ে ভস্মাসুরকে অমরত্ব দান করেছো, এখন সে তো তোমার পেছনে ছুটবেই, তুমিও ছুটবে, সেও ছুটবে, তুমিও ছুটবে, সেও ছুটবে। এই বউটা, এই তুমি কি সত্যি সত্যি আমার মুন্ডু খেতে চাও? না গো না, আমি তোমার মুন্ডু খেতে চাই না, ওই বিষয়টা নিয়ে একটা বড় কাজ করতে চাই। বড় কাজ মানে? প্রথমে আমি জীবনমুখী নাট্যকার হব, তারপর খসখস করে একটা মরণমুখী যাত্রাপালা লিখে ফেলবো, আর সেই যাত্রাপালার নাম দেব বউ খাচ্ছে স্বামীর মুন্ডু। আমি তোমাকে
তোমাকে বারবার বলছি ওই পুরনো কথা তুমি আমার সামনে টেনে আনবে না। কিন্তু কেন বকুল, কেন? তোমাদের তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আমিও আমার ভুল স্বীকার করে নিয়েছি, তারপরেও কেন তুমি আমাকে ক্ষমা করতে পারছো না? তার কারণ তোমাদের জন্য আমার মনের মধ্যে কোনো স্নেহ ভালোবাসা নেই, আছে শুধু। কিন্তু আমি তো চঞ্চল নই বকুল। চঞ্চলের কথা তুমি কি করে জানলে? আমি তোমার সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি বকুল। কি জানতে পেরেছো? জানতে পেরেছি যে তুমি চঞ্চলকে ভালোবাসতে, কিন্তু চোরের মেয়ে অপবাদ দিয়ে চঞ্চল তোমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। সেই কারণে তুমিও বুঝি ওই দূর থেকে আমার কাছে আসতে চাইছো। দূর কেন বলছো বকুল? জীবনের প্রয়োজনে আমরা একে অপরের থেকে অনেক দূরে চলে গেলেও একসময় তুমিই ছিলে আমার খেলার সাথী বকুল। বকুল, তোমার মনে পড়ে ওই শৈশবে তুমি ওই মহিতোষ কাকার হাত ধরে আমাদের বাড়িতে বেড়াতে আসতে? হ্যাঁ, মনে পড়ে। তাছাড়া আমার সবকিছু মনে আছে। ছেলেবেলায় দুর্গাপুজোর সময় বাবার হাত ধরে তোমাদের বাড়িতে আমি বেড়াতে আসতাম। সারা দিন এই বাড়িটার মধ্যে দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলো করতাম, আর তুমি মাঝে মধ্যে আমার চুলের বেনি ধরে টেনে দিতে। আর তুমিও তো মাঝে মাঝে আমার ওই চুলটা ধরে টেনে দিতে, আর তখন রাগ করে লুকিয়ে পড়লে, বাবা গোটা বাড়িটাই তো করে মাথায় তুলে নিতে। কেন করবো না, কেন করবো না? আর তুমি কি করতে? যখন শুনতে যে আমি গায়েব ফিরে যাচ্ছি তখন পাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে। আর তুমিও তো চলে যাওয়ার সময় কিরকম ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে। কেন কাঁদবো না? আমি যে তোমাকে ভালোবাসতাম। ও আমার সজনী গো, কেন আছো দূরে দূরে, এসো না কাছে সরে, আনন্দের বন্যায় আনো একটু পরশ করে। ও আমার সজনী গো হে, জীবনে আজ দোলা লেগেছে, ঘুমন্ত বাসনা আজ জেগেছে। দেখো না আকাশ তোমারই স্মরণ আজ রেঙে, আলিঙ্গনে এসো আমার হৃদয়ে, আনন্দের বন্যায়ানো একটু পরশ করে। ও আমার সজনী গো হে, আর সেই সময় আমি তোমাকে জড়িয়ে ধরে কি বলবো যেন? কি বলবে? না, কি হলো? কিছু না, কি হলো? কিছু বলবো না। কি হলো বকুল? তুমি তুমি দূরে সরে এলে কেন বকুল? এসব কথা আজ তুলে কি লাভ সৌরভ? এ তো আজ অতীত। বকুল, বকুল, ভালোবাসা দিয়ে আবাদ করলে সেই পতিত জমিতেও কিন্তু ফসল ফলে। কিন্তু সেই জমির হৃদয়টা গ্রীষ্মের দাবদাহে পুড়ে আর ছাই হয়ে গেছে। বকুল, আমি আমার ভালোবাসা সিঞ্চন করে সেই জমিতে আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করব। পারবেন না, আপনি পারবেন না। কেন কেন বকুল, কেন তুমি বারবার আমার এই মিষ্টি স্বপ্নটাকে ভেঙে দিচ্ছ? কেন কেন তুমি সম্ভাষণটাকে আপনিতে নামিয়ে এনে আমাদের দূরত্বটাকে বাড়াতে চাইছো বকুল? কেন? আমি তো এখানে দূরত্ব কমাতে আসিনি। কিন্তু আমি তো দূরত্ব কমাতেই চাই বকুল। কেন বলুন তো? বকুল, বকুল, আমি যে তোমাকে আবার নতুন করে ভালোবেসে ফেলেছি বকুল। আপনি আমাকে নতুন করে ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ বকুল। আপনি আমাকে নতুন করে ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ 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 বকুল, হ্যাঁ।
শৈশবে অঙ্কুরিত হওয়া সেই ভালোবাসার বীজটা যে অনেক আগেই আত্মপ্রকাশ করেছে, সেটা কি তুমি এত দিনেও বুঝতে পারছো না? পারছি, পারছি, বুঝতে পারছি, কিন্তু সেটা আপনার ভালোবাসা নয়, ভালোবাসার অভিনয়। দেখুন, আমি একজন অভিনেত্রী, জীবিকার দায় আমি অভিনয় করি, কিন্তু আপনার মতো জীবনের জন্য অভিনয় করি না। এসব তুমি কি বলছো? আপনি কি ভেবেছিলেন আমাকে ভালোবাসলে, আমাকে বিয়ে করলে আপনার সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তাই না? তাহলে আমি বলবো আপনি একজন কাঁচা অভিনেতা। দাঁড়াও বকুল, যা বলবা তাড়াতাড়ি বলুন, আমাকে অ্যামেচার শো জয়েন করতে হবে। তুমি কি আজও যাত্রা করতে যাবে? হ্যাঁ, যাত্রা করতে যাব। যাত্রা না করলে আমার ভাইটাকে খাওয়াবো কি? আপনার দাদা অসুস্থ হওয়ার পর থেকে আমি একটাও যাত্রা শো করিনি, কোনো টাকা রোজগার করতে পারিনি। আমি জানি না আমার এই অসুস্থ ভাইটা এখন কি খেয়ে বেঁচে আছে। বকুল, বকুল, আমি একটা কথা বলবো বকুল? বলুন। বলছিলাম কি তুমি অভিনয় করতে বাইরে যাবে জানতে পারলে দাদা হয়তো খুব কষ্ট পাবেন, তাই বলছিলাম আমি যদি তোমাকে কিছু টাকা দিই। বাহ, চমৎকার মিস্টার সৌরভ মুখার্জি, আপনি আজ আমাকে সাহায্য করতে চাইছেন, আমার পরিবারকে সাহায্য করতে চাইছেন, তার দায়িত্ব নিতে চাইছেন, কিন্তু কিছুদিন আগে আপনি যদি নিজের দায়িত্বটা নিতেন তাহলে আমার বাবাকে ওখানে প্রাণটা হারাতে হতো না। আপনাদের দুই ভাইয়ের চোখে আমার বাবা ছিলেন চোর, কিন্তু আমার চোখে আপনারা দুই ভাই হলেন খুনি, আসামি। প্লিজ, দয়া করে আমাকে আর দয়া করবেন না, অনুকম্পাও করবেন না, আর কখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখার চেষ্টাও করবেন না। বকুল, স্বপ্ন দেখতে যে ভালোবাসে, ওই ফাঁসির দড়িটা তার দিকে এগিয়ে এলেও সে কিন্তু কখনো স্বপ্ন দেখতে ভুল করে না বকুল। কিন্তু আমি বলবো আপনি ভুল করছেন। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আর সারা জীবন তাই বেশি যাব বকুল। কিন্তু আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তোমার কথা আমি প্রতিবাদ করছি বকুল, কথাগুলো তুমি উইথড্র করে নাও, কারণ খুব শিগগিরই তোমাদের বিয়ে। আপনি ভুল করছেন ইন্সপেক্টর, আমার বাইরেটা যতটা নরম ভেতরটা কিন্তু তত অধিক কঠিন। তার মানে তুমি দাদাকেও আঘাত দেবে, তার স্নেহের বাঁধনটাও তুমি আলগা করে দেবে? হ্যাঁ, দেব, আর বাদ দেব। আপনার দাদা যাকে স্নেহ ভালোবাসার বাঁধনে আটকে রেখেছে তার নাম ফুলেশ্বরী, কিন্তু আমার নাম বকুল ভট্টাচার্য। আমার আসল পরিচয়টা জানতে পারলে আপনার দাদা স্নেহ ভালোবাসার বাঁধনটা এমনিতেই আলগা হয়ে যাবে। কিন্তু তার আগে তুমি এই রহস্যের জট খুলতে চাও না? তোমার বাবাকে তুমি নির্দোষ প্রমাণ করতে চাও না? চাই, চাই রে দাদা, চাই। আর সেটাই তো আমার আসল লক্ষ্য। এই লক্ষ্য ভেদ করবার জন্য আমাকে যা যা করতে বলবি আমি ঠিক তাই করব। বেশ, তাহলে তোমরা দুজনেই আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি বেশ কিছুদিন ধরে এই মুখার্জি ইন্ডাস্ট্রির উপরে লক্ষ্য রাখছিলাম ওই নীলমণি ঘোষালের উপর। আমার সোর্স মারফত আমি জানতে পারি যে ওরা গোপনে কোম্পানির সমস্ত কাগজপত্র সরিয়ে ফেলতে চায়। দাদা কি কথা জানেন? না, উনি জানেন না, আর ওনাকে জানতেও দিইনি, কারণ ওরা যেমন গোপনে কাজ সারতে চায় তেমনি আমরাও গোপনে কাজ সারবো। আর তার জন্য তোর নামে একটা মিথ্যে খবর পাঠিয়ে দিয়েছি ওই নীলমণি ঘোষালের কাছে। মিথ্যে খবর মানে? হ্যাঁ, কোম্পানির হিসাব অডিট করবার জন্য পুরনো কোম্পানির বদলে নতুন কোম্পানিকে সৌরভ দায়িত্ব দিয়েছে, এবং সেটা কাল থেকেই। সেই নতুন কোম্পানির নাম কি দিয়েছে? মার্কিন কোম্পানি, বাম্বু অ্যাসোসিয়েটস। মানে? শোনো এদিকে। নীলমণি ঘোষাল, তোমারে বধিবে যে গোপনে সাজিছে সে।
তোমার জন্য, শুধু তোমার জন্য মনোহরিণী সাজে সেজেছি চঞ্চল। আমিও তোমাকে নতুন নতুন রূপে কাছে পেতে চাই। আমি যে তোমার কাছে নতুন নতুন রূপে ধরা দিতে চাই। পিয়ালি, এই জানো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার কাছেও আছে ডার্লিং। এই তাহলে তুমি আগে বলো। না, আগে তুমি বলো। তাহলে পেছন ঘুরে দাঁড়াও। ঠিক আছে, দাঁড়ালাম, এবার বলো। এই জানো আমার ড্যাড আমাদের বিয়েতে মত দিয়েছে। রিয়েলি? হাউ সুইট ইউ আর। এবার তুমি বলো। আগে তুমি চোখ বন্ধ করো। বেশ, আমি চোখ বন্ধ করলাম। এই দেখো, তোমার ড্যাড আমাদের জন্য পিয়ারনেসিনে ডিনার টেবিল আর আইনক্সে সিনেমার টিকিট বুক করেছে। ও রিয়েলি? শাট আপ! মিস্টার ঘোষাল আমার আর মিস পিয়ালির জন্য সিনেমা টিকিট আর ডিনার টেবিল বুক করেছেন। হোয়াট? বিশ্বাস হচ্ছে না? এই দেখো সিনেমার টিকিট আর এটা ডিনার টেবিল বুকিং এর রসিদ। শাট আপ! এটা নকল, এইগুলো আসল, কারণ আমি মিস্টার ঘোষালের ভাবি জামাই। ওই দাবিটা তো আমিও করতে পারি মিস্টার চঞ্চল। তার মানে? মানে মিস্টার ঘোষালের কথা অনুযায়ী তুমি আমারই ভাবি স্ত্রী। তার মানে আমার ড্যাড আপনাদের দুজনের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। ও গড, ও গড! কোন বাবা কি তার মেয়েকে এইভাবে নিলামে তুলতে পারে? এবার আপনারাই বলুন আমাকে কি দাম দিয়ে কিনতে পারবে? কি দাম দিয়ে? নীলমণি ঘোষাল, তোমাকে আমি ছাড়বো না শয়তান। তোমাকে আমি উচিত শিক্ষা দেব। ইয়েস, উচিত শিক্ষা। বাড়ি চলো পিয়ালি। বাড়িতে আমাকে যেতেই হবে চঞ্চল, তা না হলে নীলমণি ঘোষালের মুখোশটা টেনে খুলবো কি করে? চঞ্চল, তোমার সামনে দেখাবার মতন মুখ আমার নেই। আমার শয়তান ড্যাডের চরিত্রটা জানার পরেও তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো, তা না হলে তুমি আমাকে ভুলে যেও চঞ্চল। পিয়ালি, তুমি আমাকে পিয়ালি, না, পিয়ালিকে আমি ভুলতে পারবো না, কিন্তু তার আগে জয়ন্ত বোসকে আমি দেখে নেবো। তার কোনো দরকার নেই, তাকে আমি তাড়িয়ে দিয়েছি। বাপি, কিছুক্ষণের মধ্যে নতুন অডিটর আসবে, আমি কি করি? আরে চিন্তা কেন করছেন, আমি তো আছি। তুমি আছো মানে তোমাকে নিয়ে আমি কি করবো? হ্যাঁ, তোমার এই শুয়োর পচা মুখটাতে আমার কোলে বসিয়ে চুমু খাবো? বাপি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি আপনার ভাবি জামাই। এই সালা ভাবি জামাইয়ের বাচ্চা, শ্বশুরের কামাই খেতে গেলে সহ্য করতে হবে, না হলে ফুটে যাও। তাতে ক্ষতিটা আপনার, কারণ এখন আমি ছাড়া আপনার পাশে দাঁড়াবার মতো আর কেউ নেই। যার কেউ নেই তার পাশেই ভগবান আছে। কে আপনি? ভগবান দত্ত, বাম্বু অ্যান্ড বাম্বু থেকে আসছি। তার মানে আপনি নতুন অডিটর? শুধু আমি একা নই, সঙ্গে ম্যাডামও আছেন। হ্যাঁ, উনি আমার সিনিয়র অফিসার, কিন্তু ভীষণ কড়া। একটু গোলমাল দেখলেই। এ চঞ্চল, তুই পুরো ব্যাপারটা ম্যানেজ করো, আমি একটু আসছি। আরে আপনি কোথায় যাচ্ছেন? ম্যাডামের কথা শুনে আমার বড় বাথরুম পেয়ে গেছে। আরে দাঁড়ান, হ্যাঁ। ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি জানি আপনাদের অ্যাকাউন্টসে অনেক গোলমাল আছে। হ্যাঁ। আর তাই তো আগে থেকে আপনাকে একটু সাবধান করতে এলাম। না মানে আমি তো অনেক টাকা 9-6 করে ফেলেছি, পুরোটা ম্যানেজ হবে তো? আরে মশাই, এত ভাবছেন কেন? এই ম্যানেজ করবাই তো আমার কাজ। এর আগে কত বড় বড় কোম্পানিকে আমি বাঁচিয়ে দিয়েছি। হ্যাঁ, সেজন্য অবশ্য ওরা আমাকে মোটা টাকা বকশিসও দিয়েছে। আরে সে 2-5 লাখ আমরাও দেবো, আমাদের কাছেও বড় ব্যাপার নয়। কি বলেন বাপি? হ্যাঁ, ঠিক। ঘুটে করে নির বেটা লাখ টাকার গল্প শোনাচ্ছে, টাকাটা সালা জন ওর বাপের। ওই মনে হয় ম্যাডামের গাড়ি এসে গেল। কি এবার কিভাবে সামলাবেন? এই নিন 1 লাখ টাকা, আপনি ম্যানেজ করুন। মাত্র এক পেটি? আরে আরো পাবেন, কথা দিচ্ছি। আগে ম্যাডামকে শান্ত করুন। ওকে, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করবেন না। মিস্টার দত্ত, আপনি এখানে অ্যাডভান্স কেন? আপনি ভুলে যাবেন না আমি আপনার বস সোনিয়া মিটার। আপনাকে যে কাজের জন্য এখানে পাঠিয়েছিলাম সে কাজ আপনি করেছেন। এরা কারা? না মানে আমি হলাম এই কোম্পানির জেনারেল ম্যানেজার, আমার নাম নীলমণি ঘোষাল। আই সি, আপনি তাহলে সেই নীলমণি বাবু। আপনার অনেক নাম শুনেছেন। হ্যাঁ, নিশ্চয়ই শুনবেন। এই উনার মতো জনদরদি মানুষ খুব কম, আর মানুষ হিসেবে উনি একদম সাচ্চা। সালা পাক্কা শুয়োরের বাচ্চা। হ্যাঁ, ম্যাডাম কিছু বললেন? না মানে আমি বলছিলাম আপনি নিশ্চয়ই ওনার ছেলে। না ম্যাডাম, ছেলে না। ওই ছেলের মতো। আমি ওনার ভাবি জামাই। আই সি, আপনি ওনার ভাবি জামাই। নীলমণি বাবু, আপনি তো খুব লাকি যে ওনার মতো হীরের টুকরো ছেলে আপনার ভাবি জামাই। কি বলুন মিস্টার দত্ত? হ্যাঁ, মিস্টার ঘোষাল তো ওই প্রবাদ বাক্যটাকেই মিথ্যে করে তুলছেন। প্রবাদ বাক্য? হ্যাঁ, জন জামাই ভাগ্নে 3 নয় আপনি। কিন্তু দেখুন আপনি কত লাকি,
ওনার মতো মানুষ, আপনার ভাবি শ্বশুর, আপনি ওনার ভাবি জামাই, আপনি কত ওনার আপনজন, কাছের মানুষ। আপনিও ম্যাডাম কাছে আসুন না। হোয়াট ডু মিন? না মানে মত টত চলে? বিন্দাস চলে। তাহলে তো আপনি আমার বন্ধু। হ্যাঁ, সেই বন্ধুত্বের জন্যই তো হাতটা বাড়িয়ে আছি। তাহলে পাশের ঘরে চলুন, বসে গল্প টল্প করা যাবে, বাঁ হাতের ব্যবস্থাও আছে। কিন্তু ডান হাতে আমার আবার খুজলি আছে, মাঝে মাঝে বড্ড জ্বালাতন করে। হ্যাঁ, চঞ্চল ব্যাপারটা। হ্যাঁ, আসলে কি বলুন তো ম্যাডাম, হিসেবে উনি খুব কাঁচা, একদম হিসেব রাখতে পারেন না। খুজলি। হ্যাঁ ম্যাডাম বলছিলাম, মিস্টার দত্ত, আপনি এক কাজ করুন, আপনি সমস্ত পুরনো ফাইলগুলোকে আগে রেডি করুন, তারপর আমরা নতুন ফাইলের দিকে এগোবো। ওকে? ম্যাডাম আপনি এত মহৎ। আপনি আমাদের জন্য এত করছেন আর আমরা এইটুকু ভাববো না? আপনি পুরনো ফাইলগুলো সব মিস্টার দত্তকে দিয়ে দিন, তারপর আমরা নতুন ফাইলগুলো নিয়ে ভাববো। ওকে প্লিজ? চঞ্চল, তুমি ম্যাডামকে এন্টারটেইন করো। ঠিক আছে, ঠিক আছে। আপনি আপনি আমার সঙ্গে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। মিস্টার দত্ত, আমি বলছিলাম যে ম্যাম, আপনি এখানে রিল্যাক্স করুন আর ওখানে আমি আমার ডিউটিটা করি। মিস্টার চঞ্চল, আপনি তখন থেকে আমাকে কি দেখছেন বলুন তো? আপনার সঙ্গে আমার পরিচিত একজনের খুব মিল। আই সি। কে সে? আমার প্রাক্তন প্রেমিকা বকুল। আপনি তাকে ছেড়ে দিলেন কেন? সে ছিল চোরের মেয়ে। আই সি। তা আমাকে দেখে আপনার ভালোবাসতে ইচ্ছে করছে না? আমার কাছে আসতে ইচ্ছে করছে না? নিশ্চয়ই, আপনি কত সুন্দর। আপনার চোখে আছে ভালোবাসার আমন্ত্রণ, মুখে আছে মোনালিসার হাসি, আর কণ্ঠ থেকে ছড়ে পড়ে টুং টাং পিয়ানোর শব্দ, আর আপনার শরীরে আছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আর পিয়ালি মানে আপনার ভাবি স্ত্রী, তার কি হবে? সে বুঝি আমার থেকে খুব সুন্দরী। কি যে বলেন ম্যাডাম, আপনি হচ্ছেন পূর্ণিমার চাঁদ আর পিয়ালি হচ্ছে টিমটিমের জোনাকি পোকা। আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। চঞ্চল, এ কি, তুমি এখনো বাড়ি যাওনি? তাহলে এটাই তোমার আসল চরিত্র? না মানে আমি মানে ডার্লিং, হ্যাঁ ডার্লিং, আমি বলছিলাম কি, তুমি তোমার ভাবি স্ত্রীর সাথে এখানে কথা বলো, আমি তোমার জন্য আমাদের সেই হোটেলের রুমে অপেক্ষা করছি। এসো, কিন্তু আমাকে ভুলে যেও না। টাটা। তাহলে এসব অনেক দিন ধরে চলছে। তুমি একটা নীলমণি ঘোষাল আর একটা জয়ন্ত বোস। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আমার সাজানো গল্পটা তাসের ঘরের মতো ভেঙে পড়লো। আমি ফিনিশ ফিনিশ ফিনিশ। চঞ্চল, এবার দেখো এই বকুল কি জিনিস। আমার বাবা চোর, তাই না? আরে আয় আয়, ঘরের ভেতরে আয়। এমন ভাব করছিস যেন পঞ্চসতীর এক সতী। আহ বাবু, আমার ভয় লাগছে। এই হার নিবি না? ও মা, এটা শোনা? হ্যাঁ হ্যাঁ, সোনার হার। জানিস আজকে 1 লাখ টাকা দিন অনেক বড় একটা কাজ করেছি, সেই আনন্দেই তো। ও বাবু, হ্যাঁ। এই হারটা আমাকে পরিয়ে দাও। দাঁড়ানো মুখ পড়ি, পড়ি তো দেখি ঘরে কেউ আছে কি না। না, কেউ নেই। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जा। বাবু, হ্যাঁ। আমার কেমন লাগছে? তোকে তোকে জড়িয়ে ধরে আমার বুকের মধ্যে জগজম্পা হচ্ছে। দেখ সারা শরীরে কেমন ঘাম হচ্ছে। দেখ। আমি কি এসিটা চালিয়ে দেবো? হ্যাঁ দাও। হ্যাঁ, শয়তান আমি জানতাম, কিন্তু তুমি যে লম্পট সেটা জানতাম না। না মানে তুমি বিশ্বাস করো? শেষ পর্যন্ত একটা কাছের মেয়ের সঙ্গে ছি। না না মানে আমি কমলির দিকে বাঁকা চোখে তাকাইনি। এই তোর দিকে বাঁকা চোখে তাকাইছি না? তাকাইনি। থামো, তোমার লাম্পটটা আমি নিজের চোখে দেখেছি। আরে বাবা তুমি ভুল বুঝছো। কমলি বলছিল জ্বর হয়েছে, দূর থেকে ওরা জ্বর দেখছিল। চুপ করো মিথ্যেবাদী। তাহলে কমলির গলায় সোনার হারটা কোথা থেকে এলো? আরে বাবা ওটা সোনার হার নয়, ওটা হচ্ছে 3 কাটা হার। কি বললে বাবু, কি বললে? এটা সোনার হার নয়? তুমি এত বড় জোচ্চোর! কমলি, বৌদিমণি গো,
বৌদিমণি, এই চুচ্চটা আমাকে সোনার হার দেবে বলে আমার এই জৈবনটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে গো বৌদিমণি। শেষে কিনা একটা টিনের হার। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। যাবো তো বটেই, নাহলে যে রাক্ষসটা আমার জীবনটাই খেয়ে নেবে বৌদিমণি। তুই বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি তোর মাইনে মিটিয়ে দিচ্ছি। নাকবে না বৌদিমণি, আমার টাকা নাকবে না। আমার জীবন জল করা মাইনের টাকাগুলো এই ছোটটাকে আমি দান করে গেলাম। চচ্চর কোথাকার। এই আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? চুপ করে দাঁড়াও, আমি তোমার মেয়েকে ডাকছি। না, আমি তোর পায়ে ধরছি। খবরদার, ওই নোংরা হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে না। আর একটা কথা, এরপর আর আমি এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি মুক্তি চাই। তার আগে আমি যে মুক্তির টিকিট কেটেছি মাগো। এই লোকটা একটা শয়তান। নিজের প্রয়োজনে আমাকে ব্যবহার করেছে। এই লোকটা যেমন শয়তান, চঞ্চল একটা চরিত্র, লম্পট। পিয়ালি তুই এতদিন পরে আমি বুঝেছি তুমি আমার সবচেয়ে শুভাকাঙ্ক্ষী। তাই তো যাবার আগে তোমার কাছে আমি পিয়ালি তুই কি করেছিস? মামনি, স্যার আমি বলছি একে স্যার মিস পিয়ালি বিষকে আত্মহত্যা করেছে। ও মাই গড, বিপদের উপর বিপদ। তার মানে অফিসের সমস্ত খাতাপত্র পুলিশ সিজ করে দিয়েছে স্যার। জয়ন্ত, স্যার ওই ভগবান দত্ত আর সোনিয়া মেটার আসলে অডিটর নয়। একজন হলো পুলিশ ইন্সপেক্টর প্রণব গাঙ্গুলি, আর ওই মহিলা হলো মহিতোষ ভট্টাচার্যের মেয়ে বকুল। পুলিশের সাহায্য নিয়ে এসে আমাদের উপর প্রতিশোধ নিতে চাইছে স্যার। শয়তানি বকুল, তাকে আমি মায়ের ভোগে পাঠাবো। শুনুন স্যার, আমার মাথায় একটা ভালো প্ল্যান আছে। বলো বলো। ঠিক আছে স্যার, আমি সব ব্যবস্থা করে রাখছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। আরতি, তুমি ডেড বডি আগলে রাখো, আমি ফিরে সৎকার করবো। এই জানোয়ার, কোথায় যাচ্ছিস? তুই আমার মেয়েকে খুন করে এই মায়ের বুক শূন্য করে দিয়েছিস। তোকে আমি বকুলের কোনো ক্ষতি করতে দেব না, তোকে আমি পুলিশে দেব। সরে যা শয়তানি। এই আমি রাস্তা আগলে দাঁড়ালাম, দেখে তুই কেমন করে পালিয়ে যাস। মামনির জ্ঞান ফিরে এসেছে, দেখো 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 দেখো। পিয়ালি, মামনির জ্ঞান ফিরে এসেছে। কিরে, কেমন ঠকালাম? এই শয়তানি, শুধু তুই কেন, স্বয়ং ঈশ্বরের ক্ষমতা নিয়ে আজ আমার পথ আটকায়। ওই ঈশ্বরই তোকে চরম শাস্তি দেবে। কিন্তু কিন্তু পিয়ালি, এই পিয়ালি, তুই তুই তোর বাবার উপর অভিমান করে চলে গেলি কেন রে? এই মাটা বুঝি তোর কেউ নয়? ওরে হতভাগী, আমি যে তোকে অনেক যত্ন করে করে তুলতে চেয়েছিলাম, তাহলে তাহলে এই মাটাকে ফাঁকি দিয়ে তুই চলে গেলি কেন? কেন কেন কেন? কেন কেন তুমি চলে যাবে মালক্ষী? কদিন পরে তো ছোট বাবুর সঙ্গে তোমার বিয়ে। তুমি ভুল করছো ফটিক। না মানা, আমরা কোনো ভুল করছি না। সত্যি তুই চলে গেলে যে মুখুজ্জি বাড়িটা আবার অন্ধকার নেমে আসবে। কিন্তু দিদি, আমি তো এখানে থাকতে আসিনি। যে কাজের উদ্দেশ্য নিয়ে আমি এই বাড়িতে এসেছিলাম তা সফল হয়েছে। এবার ওই নীলমণি ঘোষাল অ্যারেস্ট হলে প্রমাণ হয়ে যাবে যে আমার বাবা মহিতোষ ভট্টাচার্য নির্দোষ। তুমি তুমি মানে মহিতোষ বাবুর মেয়ে? তাহলে তাহলে তুই বকুল নস? না দিদি, আমি ফুলেশ্বরী নাম নিয়ে বাড়িতে এসেছিলাম শুধুমাত্র আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। কি বললি তুই? তুই তাহলে
আগে বললে কি আমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করতে পারতাম বলো? আমি তখন ওদের দু ভাইকে বলেছিলাম মহিতোষ বাবু কখনো অন্যায় করতে পারে না, মহিতোষ বাবু চুরি করতে পারে না। আমার কথা ওরা কেউ কেউ বিশ্বাস করে। আমি এই কথা বিশ্বাস করিনি। কি করে বিশ্বাস করবে তোমরা? ওই নীলমণি ঘোষাল তোমাদের মনের মধ্যে এক ভয়ঙ্কর ছবি এঁকে দিয়েছে। এবার আমি সেই ছবি মুছে দিয়ে এক নতুন ছবি এঁকে দেব, আর তারপর ফিরে যাব আমার গ্রামে। না মালক্ষী না, আমরা তোমায় যেতে দেবো না মালক্ষী, আমরা তোমায় যেতে দেবো না। ফটিকদা, কেন রে মা, কেন তুই চলে যাবি? আমাদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। না দিদি না, তোমাদের ভালোবাসার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তুমি কি বড় বাবুর কথা একবারও ভাববে না মালক্ষী? ওই মানুষটাকে নিয়েই তো আমার সব থেকে বেশি ভয়। ওনার সামনে থেকে চলে যেতে পারবো না বলেই তো আমি এই চিঠিটার সাহায্য নিয়েছি। দিদি, দাদামণি ফিরলে তাকে এই চিঠিটা দিও। তাকে বলো এতে আমার সত্যিকারের পরিচয়, আর আমার বাবা যে নির্দোষ তার সব কিছু লেখা আছে। আসি। আমার জন্য কি রেখে যাচ্ছ বকুল? শুধুই কি ব্যর্থতার হাহাকার? আমার পথ ছাড়ো। তুমি তো আজ বিজয়ী, তারপরেও কেন তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? মনে করো তোমার ভালোবাসা কুড়িয়ে নেওয়ার মতো যোগ্যতা আমার নেই? নিজেকে ছোট করাই কি তোমার একমাত্র অহংকার? মনে করো না যে এটাই আমার চরিত্রের অলংকার? তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমরা দুই ভাই ওই নীলমণি ঘোষালের চক্রান্তের শিকার? চক্রান্তের শিকার যে আমিও হয়েছি সৌরভ বাবু। যাদববাবু, আপনি বিশ্বাস করুন স্যার, আমি শয়তান ছিলাম না। ওই নীলমণি ঘোষাল প্রাণের ভয় দেখিয়ে আমাকে শয়তান হতে বাধ্য করেছিল, আর তাই তো কখন যেন আমিও নিজের অজান্তেই ওই 30 লক্ষ টাকা চুরির ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিলাম। কিন্তু আজ আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আমি স্বীকার করছি, মহিতোষ বাবুর নাম করে ওই টাকা সরিয়েছিল শয়তান নীলমণি ঘোষাল। বাবু, আমার ভুল ভেঙে গেছে স্যার। বকুল দেবীর প্রতিবন্ধী ভাইকে দেখে, ওনাদের পরিবারের দুরবস্থার কথা শুনে আমি বুঝতে পেরেছি আমি মহা পাপ করেছি। তাই তো সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই স্যার, আর সেই সঙ্গে চাই ওই জানোয়ারটা চরম শাস্তি, আর তার ব্যবস্থাও আমি করেছি। তার মানে ওই নীলমণি ঘোষালকে আপনি আটকে রেখেছেন? না স্যার, ওই নরখাদক জানোয়ারটাকে খাঁচায় ভরবার জন্য আমি বকুল দেবীর ভাই ভুবনকে টোপ হিসাবে ব্যবহার করেছি, আর আমার ধারণা ওকে ধরার এটাই একমাত্র পথ। বাবু, এ আপনি কি করেছেন? ম্যাডাম, আপনার বাবাকে চোর সাজাবার গ্লানি আমাকে যে প্রতিনিয়ত কুরে কুরে খায় ম্যাডাম, আমাকে কুরে কুরে খায়। তাই তো সেই যন্ত্রণার গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য ওই নীলমণি ঘোষালকে আমি সাপ হয়ে কামড়াচ্ছি আর ওঝা হয়ে ঝরছি। তার মানে আপনি? থাক ম্যাডাম, প্লিজ, এখন ওসব কথা থাক। আপনারা দেরি করবেন না ম্যাডাম, তাহলে আমি ওই জানোয়ারটাকে বেশিক্ষণ আমাদের অফিসে আটকে রাখতে পারবো না। আপনারা তাড়াতাড়ি চলে আসুন ম্যাডাম, আসুন স্যার। যাব, যেতে তো আমাকে হবেই। নীলমণি ঘোষাল, তৈরি হও, আমি আসছি। ফটিকদা, তুমি এক্ষুনি দাদাকে খবর দাও, আর আমিও প্রণবকে ফোন করে ছুটে যাচ্ছি আমাদের ওই অফিসে। আমি বড় বাবুকে কি করে খবর দেবো? আমি কি জানি বড় বাবু কোথায় গেছে? আরে আরে কোথায় যায়নি তাই বল। নেমন্তন্ন করা, ক্যাটারিং বুকিং করা, বাজনা বুকিং করা, সব কাজ সেরে এসেছি। দুটো বিয়ে বলে কথা। হ্যাঁ, দুটো বিয়ে মানে? আরে বাবা, সৌরভের ভাই হলে কি হবে? সে মেয়েটাও তো আমার বোন নাকি? তার তো নিজের বলতে কেউ নেই, তার দিকটা তো আমাকেই সামলাতে হবে। কাজেই আমি বড় কর্তা, আমি কোলে কর্তা। হ্যাঁ, আপনাদের কাছে বন্ধ কর কমলেশ, সব অনেক অনেক। কি ব্যাপার দিদি, তোমার চোখে জল কেন? এই ফটিক, যা ওই পাগলিটাকে আমার কাছে পাঠিয়ে দে। তার বিয়ের জন্য নিয়ে আসা এই শাড়ি গয়নাগুলো দেখলে না, সে খুব খুশি হবে। হ্যাঁ, যা। কাকে ডাকবো বড় বাবু? সে তো বাড়ি ছেড়ে চলে গেছে। তোরা তাকে আটকাতে পারলি না? কি করে আটকাবো রে কমলেশ, কি করে আটকাবো? এই দেখ না, যাওয়ার সময় হতভাগী এই চিঠিটা দিয়ে গেছে। এই চিঠিটার মধ্যে সবকিছু লেখা আছে, পড়লেই তুই বুঝতে পারবি। সবকিছু লেখা আছে, সব। মালক্ষীকে তুমি ফেরাও বড় বাবু, মালক্ষীকে তুমি ফেরাও। কি? সে এক ফোঁটা মেয়ে বকুল, সে আমার স্বপ্নকে ধূলিসাৎ করে দেবে, এত সাহস তার। ফটিক, সৌরভকে ডাক।
তাকে নিয়ে আমি মৈতোষ কাকার বাড়িতে যাব। ছোট বাবু বাড়িতে নেই, শিখেছে নীলমণি ঘোষালকে ধরতে আমাদের অফিসে। তাহলে তো আমাকেও যেতে হবে মুখার্জি ইন্ডাস্ট্রির অফিসে। আয় ফটিক, কে আছো? দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আয় ভগবান, জয়ন্ত বোস লোকটাকে বিশ্বাস করে খুব বড় ভুল করেছে। সে বলেছিল আমার সাথে আমার দিদি দেখা করে দেবে, কিন্তু এখন বুঝতে পারছি তার পেছনে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। এখন আমাকে এই বন্ধ ঘর থেকে মুক্তি দেবে কে? মুক্তি নেই, তুই এখন প্রতিশোধের খাঁচায় বন্দি। কে? কে আপনি? আমি হলাম হুগলি জেলার মাল, আমার নাম নীলমণি ঘোষাল। ও তুমি নীলু কাকু, বাবার মুখে তোমার কথা অনেক শুনেছি। শুনবি তো, তোর বাবা যে ছিল আমার দাদার মতো। দেখো না নীলু কাকু, এই জয়ন্ত বোস লোকটা না আমার সাথে আমার দিদি দেখা করে দেবে বলে আমাকে আটকে রেখেছে। না, এ তো ভারী অন্যায় করেছে। ঠিক আছে ঠিক আছে, তোর দিদি এসে তোকে এখান থেকে উদ্ধার করে নি। সত্যি বলছো? দিদি আসবে? আসবে আসবে, কান টানলেই তো মাথায়। তার মানে? শয়তানি বকুল আমার পাকা ধানে মই দিয়েছে, আমার মেয়ের জীবনটা কেড়ে নিয়েছে, তাকেও শালি আমি মায়ের ভোগে পাঠাবো। নীলু কাকু, এই সারা বাচ্চা শুয়ো শুয়ো, আমি তোর কোন সম্পর্কে কাকা রে? হ্যাঁ, আমি যদি তোর সত্যিকারের কাকা হতাম তোর বাবাকে চোর সাজাতে পারতাম। বললে তুমি আমার বাবাকে চোর সাজিয়েছো? আমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়, তোমায় আমি না 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 ছাড়বো না। তোমার জন্য আমার বাবা মারা গেছে, তোমার জন্য আমাদের শান্তি সংসার ধ্বংস হয়েছে, তোমায় আমি মেরেই ফেলবো। শালা শুয়োরের বাচ্চা, ডাক ডাক তোর দিদিকে, তোর দিদি আসার আগে তোকে শালা মায়ের ভোগে পাঠাবো। ডাক ডাক তোর দিদিকে, ডাক এই শালা শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস? ও শালি তুই এসেছিস, ঠিক আছে ঠিক আছে, আগে তোকে খাবো, তারপর তোদের দুই ভাই বোনকে সারা একসঙ্গে মায়ের ভোগে পাঠাবো। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না। সে কি রে, ওরে কাছে না গেলে আমি প্রতিশোধটা নেব কি করে? হ্যাঁ, আমার কোম্পানির কাগজগুলো সব পুলিশের হাতে তুলে দিয়েছিস, আমার মেয়ের জীবনটা কেড়েছিস, তোকে শালি আমি মেন পয়েন্টে মেরে দিয়েছে শালি। আর একবার দেব নাকি? আমাকে আমাকে দয়া করো। দয়া? দয়া করবো তোকে? হারিয়ে গেছে দয়া শব্দটা তো হারিয়ে গেছে, নাগালে যখন পেয়েছি তোকে খেলাবো আমি নেচে নেচে। না, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবো তোকে? এই নে ক্ষমা নে, যত পাপ করেছিস তার শাস্তি জমানে। এই নে ক্ষমা নে। না না, তাহলে কি করতে হবে? আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা করবো তোকে, তার আগে ফিরিয়ে দে আমার বাবার জীবনটা। বল কেন তাকে চোর সাজিয়েছিলি? কেন তার জীবনটা অকালে কেড়ে নিয়েছিস? কেন আমাদের দুই ভাই বোনকে অনাথ করেছিস? বল, উত্তর দে। এই নে ক্ষমা। জয়ন্ত, এটা বন্ধু এসে গেছি, এই নিন। আমাকে দে, আমাকে দে। তখন থেকে খুব তোমাকে কীর্তন কালান কেলিয়েছিস না, এবার তোকে দেখ বাউলের সুরে সুরে মারবো, দেখবি? সুরের বাচ্চা, তুই আমার সঙ্গে বেইমানি করেছে। বেগম্মার বাচ্চা নীলমণি, আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোর সাথে বেইমানি করেছি রে শালা, আর তোকে এই খাঁচায় ভরবার জন্য ওই ভুবনকে টোপ হিসেবে ব্যবহার করেছি। টোপ পারবি না, তার আগে দুবাই পালিয়ে যা। আর ওই দুবাই থেকে তুলে নিয়ে এসে তোকে একবার ডুবিয়ে ডুবিয়ে মারবো রে শালা। সে তুমি মারো, কিন্তু বকুল একটা চিজ। আর তোমরা আমাকে মারছো কেন? আমি কি দোষ করেছি? আমরা তোকে মারছি কেন, তাই না? তুই তুই আমাদের বিশ্বাস নিয়ে চিনিবিনি খেলেছিস, তাই এই নে তোর শাস্তি। তুই আমাদের কোম্পানি 30 লক্ষ টাকা চুরি করেছিস, তাই এই নে তোর শাস্তি। তুই ওই দেবতার মতন মহিতোষ বাবুকে খুন করেছিস, তাই এই নে তোর শাস্তি। না, মিথ্যা কথা, সব মিথ্যা কথা। না, মিথ্যে নয়, আমি তোর সাক্ষী। না, কোনো প্রমাণ নেই। তার জন্য তো আমি আছি। আরতি, তুমি? ব্যাংকের এই পাস বইটাই প্রমাণ করবে যে তুমি একটা চোর। সর্বনাশ, ওগুলো তুমি কোথায় পেলে? এটা আমি কমলির ঘর থেকে উদ্ধার করেছি। কমলিকে? কমলি আমাদের বাড়ির রাঁধুনি। সেগুলো তার ঘরে গেল কি করে? ওই জানোয়ারটা কমলির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে চুরির সব টাকা সেখানে সরিয়ে রেখেছিল। এই নাও বকুল।
শয়তানি, তুই আমার সঙ্গে এত বড় সর্বনাশ করেছে। নীলমণি ঘোষাল, ওই দেবীর গায়ে হাত দিলে আমি তোকে ছেড়ে কথা বলবো না। রাখিস, আমি মা কালীর ভক্ত, চুষে চুষে খাবো তোর কাঁচা রক্ত। তাই করো, আবার একই জায়গায়। তাই করো বকুল, তাতে হয়তো আমার পিয়ালির আত্মা শান্তি পাবে। কিভাবে কিভাবে আমি তোমাকে ধন্যবাদ দেব বলতে পারো? কিভাবে আমি তোমাকে সান্ত্বনা দেব বলতে পারো? এত কষ্ট বুকের মধ্যে চেপে রেখে তুমি এই সময় আমার পাশে এসে দাঁড়িয়েছো। আমি তোমার কাছে অনেক আগেই আসতে চেয়েছিলাম বকুল, কিন্তু ওই জানোয়ারটা মেয়ের দোহাই দিয়ে আমার মুখটাকে বন্ধ করে রেখেছিল। সেই মেয়ে যখন আজ আমার নেই, তখন আর কিসের ভয়? বকুল, তোমার বাবার জীবনটা ফিরিয়ে দিতে না পারলেও ওই জানোয়ারটার জীবন থেকে সরে যাওয়ার আগে ওর মুখোশটা তো আমি খুলে দিয়ে যেতে পারলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুমি জেলের মধ্যে পচে মরো। এই সালে, সাবধান, খুব সাবধান। কোথায় পালাবি? কোথায় পালাবি তুই শয়তানি? না, আপনি এত বড় অকৃতজ্ঞ, এত বড় বেঈমান। আমার দিদির কথা আপনাকে আমি চাকরি দিয়েছিলাম, আর আপনি আমার পেছন থেকে ছুরি মারলেন। আপনি আমায় ক্ষমা করে দিন। না, কোনো ক্ষমা নেই। মৈতোষ কাকার মৃত্যুর জন্য আপনিই দায়ী। প্রণব, প্রণব, আমি রেডি হয়ে আছি স্যার, আর ওদিকে চন্দ্রযানও রেডি। এই চল শালা, যান ওকে এখান থেকে নিয়ে যান। না মানে স্যার একটা কথা দিন, কি? আমাকে আর পেদাবেন না। এরা যা প্যাদান পেদিয়েছে না, গোটা শরীরে বিষের মতন ব্যথা। তাই? কথা দিন আর পেদাবেন না, আদর করব, আদর। না স্যার। ভাই দেখ, নীলমণি ঘোষাল অ্যারেস্ট হয়েছে। বাবাকে আমি নির্দোষ প্রমাণ করতে পেরেছি। চল চল আমরা গায়ে ফিরে যাই। আয় আয়। দাঁড়া বকুল। বকুল, দাদা তুমি ওর আসল পরিচয় জানো? হ্যাঁ জানি, ওকে দেখে আমার আগেই সন্দেহ হয়েছিল, তাই প্রণবকে আমি মৈতোষ কাকার বাড়িতে পাঠিয়ে ওর সম্বন্ধে সব খবর নিয়েছি। চল বোন, এবার তুই বাড়ি ফিরে চল। না দাদা, মানে তা হয় না। বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্যই আমি ছদ্ম নাম নিয়ে তোমাদের বাড়িতে এসেছিলাম। দেখো, আজ আমি বাবাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। আর এই না, এই না, এই সেই তোমার 30 লক্ষ টাকা। এবার বিশ্বাস হলো তো যে আমার বাবা চোর ছিলেন না। চল ভাই, আয় আয়। না, ভুবন যাবে না। ওর চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। দাদামণি, তুই ভেবেছিলিস আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবি? হ্যাঁ দাদা, হ্যাঁ। বকুল তো সবসময় তাই চেয়েছে। আরে তোর চাওয়াটাও আমি বুঝতে পেরেছিলাম, তাই তো আর দ্বিতীয়বারে ভুল করব না। আমার স্নেহ, মায়া, মমতা দিয়ে আমি তোকে সারা জীবন আগলে রাখবো। আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন স্যার। চলো জয়ন্ত, ওদের বিয়ের নিমন্ত্রিতদের লিস্টটা তৈরি। হ্যাঁ, চলুন। হ্যাঁ, তার আগে না, নীলমণি বাবুর মেয়ের শেষ কাজটা সম্পূর্ণ করতে হবে। তোমরা এসো, এসো আমার সঙ্গে। দাদামণি, বকুল, সৌরভকে নিয়ে তুই বাড়ি আয়, আর তুই যদি না আসিস আমি আত্মঘাতী হব। আত্মঘাতী। ও মা লক্ষ্মী, এবার কি করবে? এবার যাও দেখি। কি ভাবছো সজনী? সজনী? তুমি তো আমার ভালোবাসার বিশ্বস্ত জায়গা। শুনলে না একটু আগে দাদা কি বলে গেল? পরের মাসেই কিন্তু আমাদের এ বিয়ে হবে না। সজনী, এই, ওই সজনী সজনী বলে তুমি আমার মন গলাতে আসবে না। তাহলে এবার কিন্তু আমি সিল্লাও বলে দিচ্ছি। মানে সিল্লে, ওই যে দেখছো আমাদের অফিসের জলের ট্যাঙ্কটা, ওর উপর আপনি লাফিয়ে লাফিয়ে উঠে যাবো। এই এই না। এইবার আমি চিৎকার করে লোক জড়ো করবো, তারপরে বলবো, শোনো হে এলাকাবাসী, আমার সজনী আমাকে ছেড়ে চলে যেতে চাইছে, আর ও যদি এখান থেকে চলে যায় তাহলে কিন্তু আমি এক্ষুনি এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। রেডি? না 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 না, হ্যাঁ,
আমি কোথাও যাচ্ছি না। এই প্রমিস? হ্যাঁ পাক্কা প্রমিস। এই চোখ ছুঁয়ে বলো। হ্যাঁ বাবা চোখ ছুঁয়ে বলছি। আচ্ছা বলছিলাম কি, এইবার তাহলে আমি নামবো? বকুল, তুমি কি আমার সেই ছোট্ট বকুল ফুল? তুমি কি জানো না আমি তোমারি জীবনে মরণে শুধু তোমারি এ দেহ মন্থনে দিয়েছো অন্তরে দিয়েছো ভরে গানে গানে এসো আমার হৃদয় জুড়ে দূরত্বের যন্ত্রণা সয়েছে কত জীবন ভরে ও আমার সজনী গো, কেন আছো দূরে দূরে, এসো না কাছে সরে। দূরত্বের যন্ত্রণা সয়েছি কত জীবন ভরে। না গো না ও আমার দূরে তো নয় সজনী